This is our third free live class of this free course. And in this class, first of all, I'm going to talk about practical use of tense. প্রথমত আমি টেন্সের যে প্র্যাকটিক্যাল ব্যবহারটা আছে এটা নিয়ে কথা বলবো। এরপর আমি আপনাদেরকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। দেন কিভাবে একটা সেন্টেন্সকে আমরা নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে কোশ্চেন তৈরি করতে পারি, এই বিষয়গুলো দেখাবো। এবং আমাদের এই টেন্সের ফাংশনে আপনারা দেখবেন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অর্থাৎ বি ভার্ব গুলো বা ডু, ডাজ, ডিড, ডু ভার্ব গুলো বা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্ব গুলোর ব্যবহার হয়। এই ভার্ব গুলোর কিছু কনফিউশন আছে যেটা আমাদের ভিতরে থেকে যায়, আমরা জানি না, এইটা আমি ক্লিয়ার করে দিব। এই ভার্ব গুলো কখনো অর্থ প্রকাশ করে, কখনো অর্থ প্রকাশ করে না, কখনো হেল্পিং ভার্ব হিসাবে বসে, কখনো মেইন ভার্ব হিসাবে বসে। মেইন ভার্ব হিসাবে বসলে কি ধরনের অর্থ দেয়, হেল্পিং ভার্ব হিসাবে কেন বসে, কোন ধরনের অর্থ দেয়, এই প্রত্যেকটা ফাংশন আমি যদি ক্লিয়ার করে দিতে পারি, আপনারা যদি লাস্ট পর্যন্ত থাকেন, দেখবেন আপনারা অনেক ভালো একটা কনফিডেন্ট পাবেন ইংলিশে স্পিকিং করার ক্ষেত্রে বা ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু লেখার ক্ষেত্রে। ওকে, এরপর আমি আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে ইংলিশে স্পিকিং করবেন, অর্থাৎ আইএলটিএস কিউ কার টপিকের উপর কিভাবে ইংলিশ স্পিকিং করা যায়, কথা বলা যায়। আপনারা যারা মোটামুটি মনে করেন যে আমি একটু টেন্সটা বুঝি, রিডিং পড়তে পারি বা মোটামুটি লিখতেও পারি, বাট যখনই কথা বলতে যাই আমি পারি না, একটার পর আরেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমি প্রবলেম ফেস করি, শব্দ মুখে আসে না, একটার পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না সঠিক টেন্স, মডাল বা ভয়েস মেনটেন করে, এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাবো। এছাড়া বিগত দুইটা ক্লাস থেকে আমি একটা বিষয়ের উপর ফোকাস দিতে বলেছি যে যারা ভোক্যাবুলারিতে দুর্বল, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা মনে করেন আমার প্রপার ভোক্যাবুলারি জানা নেই বলে আমি ইংলিশে কথা বলতে পারি না, ভোক্যাবুলারি বলতে কোন ধরনের ভোক্যাবুলারি গুলো পড়তে হয়, বারবার আমি বলছিলাম যে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা আইডিয়া থাকে সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। কেন? একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, সাবজেক্ট আই, উই, ইউ, হি, শি, দে, রহিম, করিম, এরকম কিছু একটা হয়। সাবজেক্টের পরেই ভার্বটা ইউজ করতে পারলে এক্সটেনশনের যে পার্টটা অটোমেটিক্যালি চলে আসে। ইভেন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে একটা সেন্টেন্সকে লং করা যায়, সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। তাহলে ভোক্যাবুলারি বলতে জানতে হবে ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি। আমার এখানে 200টা ভোক্যাবুলারি আছে যেগুলো মোস্ট ইউজফুল, যেগুলো বাংলায় আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি, কিন্তু ইংলিশে প্রপার মিনিং না জানার কারণে এবং ফর্ম না জানার কারণে আমরা কথা বলতে পারি না। আমাদের ভার্বের ফর্ম জানতে হবে, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে, কারণ আমরা যখন কথা বলি একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। এই সময়ের পরিবর্তনের জন্যই তো মূলত আমরা টেন্স শিখি, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে আমরা টেন্সটা শিখি, এই টেন্স মূলত কি? টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আপনি বাংলায় যে টাইমে একটা কথাকে ভাবছেন বা ইংলিশে কথা বলতে গেলে যে টাইমে কথাটা বলতে যাচ্ছেন সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে ইনস্ট্যান্টলি ইউজ করতে পারেন না বলেই কথা বলতে পারি না, আমাদের কথার ক্ষেত্রে ভুল হয়। তো এইটা আমাদের শিখতে হবে। তো আমি সবগুলো বিষয় ধারাবাহিকভাবে ধাপে ধাপে দেখাচ্ছি। আবারও বলছি লাস্ট পর্যন্ত থাকবেন, ক্লাসটি একটু লং টাইম ধরে হবে, আহ থাকার চেষ্টা করবেন। এতটুকু বলতে পারি, সময়টা বৃথা যাবে না, অনেক ভালো কিছু নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তাহলে প্রথমত টেন্স কনসেপ্ট বোঝার চেষ্টা করেন একটু। আর আমার পরিচয়টাও আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। আর আমি ক্লাসটাকে শুরু করি, বাদ বাকি কথা পরে বলবো। দেখেন, কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি, তাই না? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ক্লাসিফিকেশন আছে, তাই না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। কয়টা? 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি বলেন তো? এর মানে হচ্ছে 12টা টেন্সের স্ট্রাকচারের মানে হচ্ছে একটা পার্টিকুলার ভার্বকে, আই রিপিট ইট, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন যদি আপনার এটা জানা থাকে। মনে করেন ড্রাইভ, ড্রাইভ মানে চালানো। এখন আমি গাড়ি চালাই, আই ড্রাইভ আ কার। আমি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ আ কার। আমি গাড়ি চালাবো, আই উইল ড্রাইভ আ কার। আমি গাড়ি চালাইতেছি, আই এম ড্রাইভিং আ কার। আমি গাড়ি চালাইতেছিলাম, আই ওয়াজ ড্রাইভিং আ কার। আমি গাড়ি চালাতে থাকবো, আই উইল বি ড্রাইভিং আ কার। আমি গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন এ কার। আমি গাড়ি চালিয়েছিলাম,
আই হ্যাড ড্রিভেন এ কার। আমি গাড়ি চালিয়ে থাকবো। আই উইল হ্যাভ ড্রিভেন এ কার। আমি সকাল থেকে গাড়িটা চালাচ্ছি। আই হ্যাভ বিন ড্রাইভিং দিস কার সিন্স মর্নিং। সে 5 ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিল। হি হ্যাড বিন ড্রাইভিং এ কার ফর 5 আওয়ার্স। সে গাড়িটা চালাতে থাকবে অনেক সময় ধরে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর লং টাইম। সো এই যে 12 ভাবে ওই ড্রাইভ কথাটাকে আমি নিয়ে গেলাম, চালানো কথাটাকে, যে চালাই, চালাচ্ছি, চালাচ্ছিলাম, চালাবো, চালাতে থাকবো, এইটাই মূলত টেন্সের কাজ কি? সময়ের পরিবর্তন, একটা পার্টিকুলার ভার্বকে বিভিন্ন ওয়েতে নিয়ে যাওয়া। এটা কেন নিতে হয় আমি আপনাদেরকে বলেছিলাম। তার আগে আমরা এখানে একটু দেখি, দেখেন কি বলছে। আমাদের যে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই সব পড়ে বোঝা বাড়ানোর দরকার নেই। যেমন আমি কিন্তু এইমাত্র একটা ভার্ব দিয়ে 12টা টেন্সেই সেন্টেন্স আমি আপনাদের সামনে বললাম। কিন্তু প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্র্যাকটিক্যাল কমিউনিকেশনে অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো, কোন টেন্সগুলো মোস্ট অ্যাক্টিভ, কোনগুলো প্র্যাকটিক্যাল স্পিকিং, কমিউনিকেশন বা কনভারসেশনে বেশি ব্যবহৃত হয়, এইটা আমাদেরকে একটু জানতে হবে, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন এইখানে বলছে দেখেন, আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। সো এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের স্টাডি করতে হবে। তার মানে কি, দেখেন, 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর আপনি 9টা স্ট্রাকচারকে এক পাশে রাখেন, আর 3টা সিম্পল বা ইনডিফিনিট টেন্সকে এক পাশে রাখেন, এরা সমান কাজ করে, এদের প্রচুর ব্যবহার হয়। কিভাবে হয়? মেইনলি অ্যাক্টিভ স্ট্রাকচার 7 থেকে 8টি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু ব্যবহার হলেও হতে পারে। টোটাল 7টি স্ট্রাকচার জানলেই, অর্থাৎ 12টার থেকে, যে কোনো কথাবার্তা ইংলিশে প্রকাশ করা যায়, 7টি টাইম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে। এখন টেন্সের ফাংশনটা কি? আমি বলছিলাম যে ভার্বের ফর্মের চেঞ্জ। আপনাদের কারো এই বিষয়টা মনে আছে কিনা? আমি এই সারফেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম একদম ফার্স্ট ক্লাসে। একটু মনোযোগ দেন। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে, একটু ব্যাকে আসি, আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে একটা কথা বারবার বলি: ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা পার্টিকুলার সেন্টেন্স তৈরি করার জন্য দ্যার ইজ আ পার্টিকুলার স্ট্রাকচার, একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। এইখানে যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন, এই স্ট্রাকচারটা মেনটেন করে ইংলিশের প্রায় 90% সেন্টেন্স তৈরি হয়। যেমন কি, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। এই নাউন প্রোনাউন কি, এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কিন্তু গত ক্লাসে আমি কনসেপ্ট দিয়েছিলাম। সাবজেক্টের পরে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন। দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট থাকতে পারে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। অর্থাৎ আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, কি, এক্সটেনশন। কারণ এখানে অবজেক্ট থাকতে পারে। অবজেক্ট কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আই ইট রাইস, আমি ভাত খাই। হোয়াট, হোয়াট ডু আই ইট, আমি কি খাই? ভাত। এটা আমার অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। এছাড়া কমপ্লিমেন্ট থাকতে পারে। কমপ্লিমেন্ট মানে কি? এমন কোন সেন্টেন্স, যে সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টে যে থাকবে, অবজেক্টেও সেই পার্সন বা থিংসটাই থাকবে। মূলত অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, অর্থাৎ বি ভার্ব গুলো যে বাক্যগুলোতে মেইন ভার্ব হিসাবে বসে, সেগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। কমপ্লিমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। আবারও বলছি, পরিপূরক। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে রহিম ইজ আ ফার্মার, এখানে যে লোকটা রহিম সেই লোকটাই ফার্মার। যে লোকটা রহিম সেই লোকটাই ফার্মার, যে ফার্মার সেই রহিম, অর্থাৎ সাবজেক্টে যে থাকবে, এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তুই থাকবে। এটাকে কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ এই যে এ ফার্মার, এটা অবজেক্টও না, এটা অ্যাডভার্বও না, এটাকে বলে কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে অ্যাডভার্বিয়ালস। এটা মূলত কি? এটা হচ্ছে ফ্রেজ। কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, এইগুলো দ্বারা কোশ্চেন করলে এই অ্যাডভার্বিয়ালস পাওয়া যায়। এবং এই অ্যাডভার্বিয়ালস এর মাধ্যমে একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হাউ দিয়ে কোশ্চেন করেন, হাউ ডু আই ইট রাইস? আই ইট রাইস ভেরি স্লোলি,
আই রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। রাইস পর্যন্ত ছিল আগে বাক্যটা, এখন আরো একটু বড় হয়ে গেছে, এই ভেরি স্লোলিকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়ার ডু আই ইট রাইস? অ্যাট হোম, এটা আরো একটু বড় হলো, এটাকে বলা অ্যাডভার্ব অফ প্লেস। ওয়েন ডু আই ইট রাইস? ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যাবেলায় ভাত খাই, এটা আমার আরো একটু বড় হলো, এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। ওয়াই ডু আই ইট রাইস? আপনি কেন ভাত খান? ওয়াই ডু আই ইট রাইস? টু গেট এনার্জি, টু গেট এনার্জি ইন মাই বডি, আমার বাক্যটা আরো একটু বড় হলো। যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করার ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা টেকনিক বা কৌশল হচ্ছে এইটা, ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা, হাউ, হোয়ার, ওয়েন, ওয়াই, এগুলো দ্বারা কোশ্চেন করলে সেন্টেন্স বড় হয়, সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন আসে। তো এইটা গেল একটা পার্ট, আমি এটা দেখাবো না, এটা গত ক্লাসে দেখিয়েছিলাম। আমি মেইনলি আজকে আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে যারা একদমই দুর্বল আছেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমরা যারা ইংলিশে কথা বলতে পারি না, আমরা যারা স্পিকিং করতে পারি না, কেন পারি না, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মেইনলি প্রবলেমটা আমাদের কোথায় তৈরি হয়, এইটা নিয়ে আমি কথা বলবো। যেমন দেখেন এই সেন্টেন্সগুলোতে সাবজেক্টটা কি, একটা সেন্টেন্স হতে গেলে আমাদের সাবজেক্ট লাগে। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম, এরকম একটা সার্কেলের ভিতর থাকবে। কাজটা কে করবে? আমি, তুমি, তোমরা, তারা। এই সাবজেক্টের পরেই কিন্তু প্রত্যেকটা ইংলিশ বাক্যে ভার্ব বসে, যেটা কিন্তু বাংলায় হয় না, বাংলায় ভার্বটা লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। মনে রাখবেন এই কথাটা। তো সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে, মনোযোগ দিয়ে শুনেন, সাবজেক্ট এবং ভার্ব এইটা যদি কেউ পাশাপাশি বসাতে পারে, বাকি যে অংশটা সেটা অটোমেটিক্যালি চলে আসে। আমি খাই, আই ইট। আপনি কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, সিচুয়েশন অনুযায়ী যেটা আসবে আপনি সেটা বসাই দেন। উই প্লে, আমরা খেলি। আপনি কি খেলেন? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আসবে আপনি সেটা বসাই দেন। অর্থাৎ কি বললাম, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। এখন দেখেন স্পোকেন ইংলিশটা মূলত কি, আমরা ইংলিশে কথা বলতে পারি না, এটা কেন পারি না, ইংলিশে কথা বলতে না পারার মেইন কারণ বা মেইন রিজনটা কি? দেখেন এইখানে যে বাক্যগুলো আপনারা দেখছেন, বাক্যগুলোর বাংলা অর্থ কি বলেন তো? আওয়ার মাদার টাং ইজ বাংলা। সো প্রাইমারি লেভেলে ইংলিশে কোনো কিছু শিখতে গেলে, লিখতে গেলে বা বলতে গেলে আগে ব্রেনে বাংলাটা আসবে, দেন আপনি কনভার্ট করে ইংলিশে লেখার চেষ্টা করবেন, আস্তে আস্তে ওই জায়গাটাকে ওভারকাম করতে হবে। তো সেটা কিভাবে করবেন আমি বলবো। এখন দেখেন এই যে বাক্যগুলো, এর বাংলা অর্থ কি? আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, এরকমই তো, তাই না? অর্থাৎ টাইমিংটা কেমন? একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে বা রেগুলার ওয়েতে হয়ে থাকে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যারা টেন্স বোঝেন, এগুলো কোন টেন্সে লেখা আছে, আপনি কি বলবেন? আপনি এক কথায় আমাকে বলবেন যে স্যার এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট, প্লে, ডু, ড্র, গো, ভার্বের বেস ফর্মটা আছে। তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন একটা বিষয় আপনারা একটু বোঝার চেষ্টা করেন বা মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে ইংলিশে কনভারসেশন করবেন, আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করবেন, আপনি কখনো একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারবেন না। আপনাকে সময়ের পরিবর্তন করতে হবে। when you are going to communicate with others people or foreigner, you cannot speak in an unstable position. You have to change your sense. You have to change your thought or time. How can you do it? You can do it by changing the forms of verb according to correct structure of tense. আবারও বলছি, একটা পার্টিকুলার টেন্সের উপর রেখে আপনি কি সমস্ত কথা চালিয়ে যেতে পারবেন? থিঙ্ক অ্যাবাউট ইট। পারবেন না, আপনার পরিবর্তন করতে হবে। তো পরিবর্তনটা কিভাবে হয়? পরিবর্তনটা ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে হয়। একদম ফার্স্ট ক্লাসে যারা ছিলেন আমি আপনাদেরকে এই বিষয়টা দেখিয়েছিলাম। যেমন দেখেন, আমি বলছিলাম যে দুইটা মানুষের ভিতর মনে করেন একটা কনভারসেশন হচ্ছে, একটা কথোপকথন হচ্ছে, এ এবং বি, এরা দুইজন বন্ধু, এরা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা একটা অফিসে জব করে, দুইজন কলিগস। এ বি কে বলছে যে হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট?
এই বাক্যটার বাংলা কি আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করতে হবে, তাহলে আমরা দ্রুত শিখতে পারবো। এ কি বলছে? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, এটা কোন টেন্স? হ্যাভ ইউ ইটেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাংলা অর্থ কি? যে তুমি কি রাতে ভাত খেয়েছো, বা আপনি কি রাতে ভাত খেয়েছেন। মনে করেন এ বাইরে আছে, বি বাসাতে আছে। তো এ বাসায় এসে বি কে প্রশ্ন করছে যে হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, তুমি কি রাতে ভাত খেয়েছো? বি উত্তর দিচ্ছে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আর ইউ ইটিং রাইস নাও, অর্থাৎ তুমি কি এখন ভাত খাইতেছো। অর্থাৎ বি এ কে বলছে যে তুমি কি এখন ভাত খেতে যাচ্ছ, বা তুমি কি এখন ভাত খাচ্ছো। হুম, এখন এ আবার উত্তর দিচ্ছে যে আই এট রাইস ইন দ্য মর্নিং। এট, ইট এর পাস্ট ফর্ম ভি টু, এইট। আই এট রাইস ইন দ্য মর্নিং, আল নট ইট নাও, আমি এখন খাবো না। এ কি বলছে? আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি তো সকালে ভাত খেয়েছিলাম। আল নট ইট নাও, আমি এখন ভাত খাবো না। তাহলে এবার একটু ভেবে দেখেন, এই যে এ এবং বি দুইজনের ভিতর ছোট একটা কনভারসেশন, এই কনভারসেশনে প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেটা কি? ইট। ইট মানে কি? খাওয়া। কিন্তু এই যে ইট মানে খাওয়া, এইটাকে ভেবে দেখেন, আমি কখনো বলছি ইটেন, কখনো বলছি ইটিং, কখনো বলছি এইট, কখনো বলছি উইল ইট বা উইল নট ইট। অর্থাৎ ইট কথাটাকে কোথাও ইট আমি লিখলাম না, জাস্ট ইট কিন্তু কোথাও নেই। দেখেন এ এবং বি এর যে কনভারসেশনটা, আছে ইটেন, আছে ইটিং, আছে এইট, আছে উইল নট ইট। তার মানে কি? এটা কেন হলো? এটা হওয়ার রিজনটা কি? সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন, কথার পরিবর্তন। অর্থাৎ দুইজন যখন কথোপকথন করছে, বিভিন্ন টাইমে কথা বলছে। একজন বলছে তুমি খেয়েছো, একজন বলছে না তুমি খাইতেছো, একজন বলছে না আমি খেয়েছিলাম, একজন বলছে না আমি খাবো না। অর্থাৎ খেয়েছো, খাইতেছো, খাইনি, খেয়েছিলাম, খাবো না। খাওয়া কথাটাকে এই যে ডিফারেন্ট টাইমে নেওয়া হয়েছে, এই টাইমে নেওয়ার জন্যই আমাদের ভার্বের ফর্মের পরিবর্তন হয়েছে। এইটার জন্যই আমরা টেন্স শিখি, তাই না? ইংলিশে 3 প্রকার টেন্স আছে, 4টা করে ক্লাসিফিকেশন আছে, 12টা স্ট্রাকচার আছে। তাহলে এই 12টা টেন্সের স্ট্রাকচার মূলত কি? ভার্বের ফর্মের চেঞ্জ। 12টা জায়গায় 12 ভাবে ভার্বের ফর্মটা ব্যবহৃত হয়ে কথার পরিবর্তন হয়। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? সেম থিংস। আপনি যখন কারোর সাথে কনভারসেশন করতে যাচ্ছেন, কমিউনিকেশন করতে যাচ্ছেন, আপনার সময়ের পরিবর্তন করতে হচ্ছে। যে টাইমে আপনি কথাটা বলছেন একজনের সাথে, সেই টাইম অনুযায়ী, টেন্স অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে কি আপনি ইউজ করতে পারেন? পারেন না। আমরা পারি না বলেই কথা বলতে পারি না। আর এইটা যে পারে সে ইংলিশে এক্সপার্ট, সে ইংলিশে কথা বলতে পারে। জাস্ট প্রবলেম এই জায়গাটাতেই। কথার পরিবর্তন করাটা আমাদের মেইনলি দরকার। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, আমি যদি আপনাকে বলি সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংলিশ কি? আপনি হয়তো টেন্স জানেন, আপনি বলছেন যে সে ইংরেজি কি, হি। ভাঙা ইংরেজি কি? ব্রেক। ব্রেক মানে ভাঙা। এটা যদি না জানেন আপনি কিন্তু কথা বলতে পারবেন না। গ্লাস ইংরেজি গ্লাস। এখন হি ব্রেক আ গ্লাস, সে একটা গ্লাস ভাঙে। হ্যাঁ, কিন্তু ভেঙেছিল, আপনি হয়তো বাংলাটা দেখে বুঝতে পারছেন এটা পাস্ট টেন্স, যে বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে সে একটা গ্লাস ভেঙেছিল। এখন পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই যে ব্রেক মানে ভাঙা, এর পাস্ট ফর্মটা কি? এইটা যদি আপনি না জানেন, তাহলে অন্য কোনো ওয়েতে কোনোভাবে ওই কথাটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন সে একটা গ্লাস ভেঙেছিল। আমরা শুধু ডেফিনেশন শিখি, শুধু স্ট্রাকচার শিখি, বাট মেইন জায়গাটাতে আসি না। আপনি কয়টা ভার্বের ফর্ম জানেন? 10টা, 20টা, 50টা, তার বেশি না। বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এটা না জানার কারণে আমরা কথা বলতে পারি না। পাস্ট টেন্স মানে অনেকেই মনে করে জাস্ট অজের ব্যবহার করব, ডিডের ব্যবহার করব, বাট না। মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। অর্থাৎ এই ব্রেকের পাস্ট ফর্ম যে ব্রোক, এটা আপনি যতক্ষণ না পর্যন্ত জানবেন, আপনি এই কথাটাকে ইংলিশে বলতে পারবেন না সে একটা গ্লাস ভেঙেছিল। ইভেন ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করেছি যে আমি ভাত খেয়েছিলাম, আমি গতকাল ভাত খেয়েছিলাম, এটা ইংরেজি কি? সে বলতে পারেনি। এবং সেই ছেলেটার শুনবেন আপনি, কোয়ালিফিকেশন, সে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 3rd ইয়ারে পড়ে, এবং সে তার ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। তার সিজিপিএ 3.75, তার যে সেমিস্টারের যে সিজিপিএ 3.75। একটা পাবলিক ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আমার একটা রিলেটিভস হয়, ফার্স্ট বয়।
তাকে বলছিলাম যে আমি গতকাল ভাত খেয়েছিলাম, ইংলিশ কি? সে বলে আই ইটেন রাইস, আই ডিড ইট রাইস, আই ওয়াজ ইট রাইস। অর্থাৎ সে এই জিনিসটাই জানে না যে ইটের পাস্ট ফর্ম ATE 8। এটা এখন এখানে আপনারা 350 জন ক্লাস করছেন আমার এই ক্লাসে, অন্তত 200 জন আপনারা আছেন যারা জানেন না ইটের পাস্ট ফর্ম এই, এটা জানেন না। এটা আমি আহ, জোর গলায় বলতেছি, কারণ আমি তো ক্লাস নিয়ে থাকি, আমার তো এক্সপিরিয়েন্স আছে। অনলাইন অফলাইন একসাথে আমি সর্বোচ্চ 1200 স্টুডেন্টের ক্লাস নিয়েছি অফলাইনে। একটা বড় হল মাঠে 53 জন টিচার প্লাস 1200 স্টুডেন্ট, তাদের একটা সেন্টেন্স ধরছিলাম, একজনও বলতে পারিনি। তো সেটা আলাদা একটা সেন্টেন্স ছিল, প্যাসিভ রিলেটেড। বাট এই যে বাক্যটার কথা বলছি যে আই এইট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম, এই ইটের পাস্ট ফর্ম যে এটা, এটা কেউ জানেন। এটা কেন হয় জানেন? এই দেখেন আমি আপনাদের একটু বলি। টেন্স মানে ভার্বের ফর্মের চেঞ্জ, একটা কথা মনে রাখেন। এখন এই যে ফর্মগুলো দেখছেন না, টোটাল ভার্বের 5টা ফর্ম থাকে এবং 5টা ফর্মই আমাদের শিখতে হয়। কেন শিখতে হয় সেটা আমি পরের একটা ক্লাসে বলবো, আজকে ওটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমাদের বইগুলোতে মূলত 3টা ফর্ম দেওয়া থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখন এই যে প্রেজেন্ট যে ফর্মগুলো, এগুলো কিন্তু আমাদের ভোকাবুলারি শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। আবার এই যে দেখেন V3 যেটা পাস্ট পার্টিসিপল, এই ফর্মগুলো কোথায় ব্যবহার হয় জানেন? পারফেক্ট টেন্স গুলোতে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ইভেন প্যাসিভ ভয়েসের সেন্টেন্স যখন করা হয়, তখন এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়, প্যাসিভ। কথাটা বোঝেন? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পাস্ট হোক, যে কোনো টেন্সের প্যাসিভ করলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কিন্তু এই যে মাঝের যে ফর্মটা, অর্থাৎ এই যে V2, এই V2 ফর্মটা অনলি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারে ব্যবহৃত হয়, অন্য কোথাও না। মানে এই পাশের যেগুলো আছে, অর্থাৎ এই মেইন যে ওয়ার্ডগুলো, এটা তো শব্দ শেখার সাথে সাথে হয়ে যায়। আর এই পাশের যেগুলো আছে, অর্থাৎ এই যে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইভেন এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের অ্যাজেক্টিভ হিসেবেও প্রচুর ব্যবহার হয়। অ্যাজেক্টিভ, যেমন আমি যদি বলি আই ফাউন্ড আ ব্রোকেন গ্লাস, আমি একটা ভাঙা গ্লাস পেয়েছিলাম, তখন এই ব্রোকেনটা একটা অ্যাজেক্টিভ, আই ফাউন্ড আ ব্রোকেন গ্লাস। আবার কি বলছি? এটা প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়, ইট ইজ ব্রোকেন বাই মি, এটা আমার দ্বারা ভাঙা হয়েছিল, প্যাসিভে ব্যবহৃত হয়। আবার দে হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তারা গ্লাসটা ভেঙেছে, অ্যাক্টিভেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই ফর্মটা ব্যবহার হয়, এই V3। কিন্তু এই যে V2 যেটা, এই V2 সম্পর্কে মোস্ট অফ দ্য পার্সন, মোস্ট অফ দ্য পিপল আর স্টুডেন্টস কি সঠিক কনসেপ্ট রাখেন। কেন? কারণ এটা তাদের মুখস্থ থাকে না, এটা তাদের আয়ত্তে থাকে না। কিন্তু এই পাস্ট টেন্সের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বেশি হয়ে থাকে। যে কোনো এক্সপিরিয়েন্স আমি যদি আপনাকে পাস্টে ডিসক্রাইব করতে বলি, আপনি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ভার্বের পাস্ট ফর্ম সম্পর্কে আপনার প্রপার কনসেপ্ট থাকবে। এইটা জানতে হবে, এইটা বেশি করে পড়তে হবে, এবং এগুলো প্র্যাকটিসের একটা ওয়ে আছে, আমি সেটা আপনাদেরকে বলবো। পাস্ট মানেই অনেকে মনে করে ওয়াজ বা ডিডের ব্যবহার, বাট না। এই যে ড্রিউ, ড্রিমড, ড্রাঙ্ক, DRANK, আবার দেখেন ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক, সাউন্ড, আর সাউন্ড, ড্রাঙ্ক, 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 ড্রোভ, ড্রিভেন, অনেকে ড্রাইভেন বলে, নো, ড্রিভেন। সো এই যে ভার্বের পাস্ট ফর্ম, এটা শিখতে হবে। এটা আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না, কেন? কারণ এটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, অন্য কোথাও না। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটাই যে অনেক বেশি, এই জন্য এটা আমাদের শিখতে হবে। এখন দেখেন, যে কথাটা বলছিলাম, টেন্স মানে কি? ভার্বের ফর্মেট চেঞ্জ। আমাদের টেন্সটা কেন শিখতে হয়? যে একটা পার্টিকুলার ভার্বকে আমরা কতগুলো ওয়েতে, কত ভাবে, কত দিকে নিতে পারি বা বলতে পারি। মনে করেন এই যে ড্রাইভ, এই ড্রাইভ মানে আমি কি বলছি? চালানো। আমার কথাটা একটু বোঝেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন, এই জায়গাগুলো দরকার। আপনার টেন্স অনেক শিখবেন, অনেক বইতে দেখবেন, টিচারে ক্লাস করবেন, ডেফিনেশন অনেক দেখবেন, কিন্তু আমরা অ্যাকচুয়াল রিজনটা বুঝতে পারি না, অরিজিনটা বুঝতে পারি না, যে এই বিষয়টা যে আমরা শিখবো, কেন শিখবো, প্র্যাকটিক্যালি কোন কাজে লাগবে, কিভাবে শিখতে হবে, এর ভিতরে মূলত কি আছে, এইটা আমরা জানি না। দেখেন ড্রাইভ মানে চালানো, আমরা টেন্সটা কেন শিখি? এই যে চালানো কথাটাকে আমি কতগুলো ওয়েতে, কত ভাবে, কত দিকে নিতে পারি, মডিফাই করতে পারি, বলতে পারি। এটা যে যত বেশি টাইমে ট্রান্সফার করতে পারবে, আই রিপিট ইট, যে যত বেশি টাইমে ট্রান্সফার করতে পারবে, সে তত দ্রুত কথা বলতে পারবে, তত ইনস্ট্যান্টলি কথা বলতে পারবে। আমরা স্পিকিং পারি না কেন? আমি যে টাইমে ইংলিশে কথাটা বলতে যাচ্ছি, আমি কখনো একটা স্টেবল পজিশন, এক স্টেবল টাইমের উপর কথাকে রেখে এগোতে পারি না। যে টাইমে কথা বলতে যাচ্ছি সেই টাইম অনুযায়ী ভার্ব ইউজ করতে পারি না। টেন্স মানে কি? ভার্বের ফর্মেট চেঞ্জ। মনে করেন হি ড্রাইভস আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়।
এই ড্রাইভের পরিবর্তে আমি যদি জাস্ট বলি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এখানে আমার টোটাল 7টা টেন্স লেখা হয়ে গেছে। ড্রাইভ কথাটাকে 7 ভাবে বলে ফেলছি। তো যদি আমি টেন্স জানি, সর্বোচ্চ 12টা ওয়েতে বলতে পারবো। আমার সাবজেক্ট কি? হি। অবজেক্ট কি? কার। পরিবর্তনটা কোথায় হলো? কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কিন্তু এই যে ভিতরে ভার্বের ফর্মে। এইটা যে ইনস্ট্যান্টলি করতে পারে তার কথার সাথে সাথে, তার লেখার সাথে সাথে, সে ইংলিশ পড়ে। আর যে পারে না, সে পারে না, এটাই। এখন দেখেন, এই যে 7টা লিখছি, টোটাল 12টা হবে। এই হ্যাজ এর জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হয়ে যাবে, তো আমি আর লিখলাম না। কিন্তু এই যে 12টা টেন্সের কথা বলছি না, 12টা টেন্স আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশের জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়, যেটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। এরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স ক্রিয়েট করে। টেন্সের স্ট্রাকচারে এক একটা টেন্সে এক এক ধরনের মেইন ভার্বের ফর্ম বসে। কোথাও ড্রাইভস, কোথাও ড্রোভ, কোথাও উইল ড্রাইভ, কোথাও ইজ ড্রাইভিং, এরকম হচ্ছে না? কিন্তু মডাল, এরা মূলত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি বা অব্লিগেশন প্রদান করে থাকে। এগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এদের পরে একটা মেইন ভার্ব থাকবে। অর্থাৎ এই মডেলের অর্থ অনুসারে এরা আলাদা ক্যাটাগরির কিছু অর্থ দিয়ে থাকে। হ্যাঁ, মানে শুধুমাত্র টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না, এই জন্য মডেল শিখতে হয়। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, টোটাল 18টার মতো মডেল এবং সেমি মডেল অক্সিলারি ভার্ব আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এইটা জানলে কি হয়, আপনার কথাটাকে আরো ব্রড করতে পারবেন। আপনি যে কথাটা প্রকাশ করতে চাচ্ছেন ইংলিশে, সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারবেন। অর্থাৎ মডালের একটা সুবিধা হচ্ছে, মডাল ভার্বগুলোর পর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি, সঠিক ওয়েটা জানি না এই জন্য। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু বলি যে, মনে করেন সে গাড়ি চালাইতো, এটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন? তার আজ গাড়ি চালানোর কথা, তাকে এই গাড়িটা অবশ্যই চালাতে হবে। ফিউচার টেন্স মনে হচ্ছে, সে গাড়ি চালাতো। পাস্ট টেন্স মনে হচ্ছে, বাট না। এইভাবে অ্যাকচুয়াল টেন্স দিয়ে এই কথাগুলোকে আপনি প্রকাশ করতে পারবেন না। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। আমরা টেন্স কেন শিখি? আমরা কনভারসেশন বা কমিউনিকেশন করতে গেলে সময়ের পরিবর্তন করতে হয়, এই পরিবর্তনের জন্যই মূলত টেন্স শিখি। একটা সময়ের উপর নির্ভর করে কথা এগোতে পারি না, বারবার একটা কথা বলছি। কিন্তু শুধুমাত্র এই 12টা টেন্স আমার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। সব ধরনের টাইম প্রকাশ করতে যথেষ্ট নয়। সম্পূর্ণ ভাব বা সব ধরনের টাইম প্রপার ওয়েতে প্রকাশ করার জন্য মডেল শিখতে হয়। আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে, তাহলে আমি যদি বলি সে গাড়ি চালানোর সাহস করে, আপনি কোন টেন্স দিয়ে বলবেন? অর্থাৎ এগুলো মডেল দিয়ে করতে হবে। তার গাড়ি চালানোর কথা ছিল, সেমি মডেল দিয়ে করতে হবে। দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। কথা বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি নিডস টু, এন ডাবল ইডি, নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হ্যাঁ, হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু, হ্যাঁ, ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। এগুলো কি জানেন? মডাল বা সেমি মডাল। অর্থাৎ একটা কথা বলে রাখি, 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস 18টার মতো মডাল, সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার আছে। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট থাকে, এই 30টা স্ট্রাকচার মানে কি, একটা পার্টিকুলার ভার্বকে, যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে 30 দিকে, 30 ভাবে, 30টা ওয়েতে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। এইটা যদি কেউ একবার বুঝতে পারে, এইটা যদি কেউ একবার শিখে নিতে পারে,
হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এই বিষয়গুলোকে এই প্র্যাকটিক্যাল কনভারসেশন, কমিউনিকেশন বা প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করতে হয়। এইটাই ল্যাঙ্গুয়েজ, বিশ্বাস করেন। অনেকে বলবে ইংরেজি শেখার জন্য 100টা স্ট্রাকচার, 150টা স্ট্রাকচার, 66টা স্ট্রাকচার এগুলো শিখে রাখুন, আপনি পেরে যাবেন। নাথিং। আপনি যদি এই অরিজিনটা বোঝেন, মেইন জায়গাটাতে আপনি আসতে পারেন, এর বাইরে আর কোনো কিছুই নেই। এই 30টা সেন্স দিয়েই আপনি আপনার যাবতীয় সব ধরনের কথা সব ধরনের টাইমে আপনি ডিসক্রাইব করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এর বাইরে আর কিছু লাগে না। এইটাই ল্যাঙ্গুয়েজ। বিশ্বাস করেন, ভাষা কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। সেটা আপনারা করবেন। এখন আমি আপনাদের মেইন পার্টটাতে আসি। তাহলে আমরা টেন্স কেন শিখবো, টেন্স মানে কি, ভার্বের ফরম্যাট চেঞ্জ, টেন্স কেন শিখবো? কথা বলতে গেলে একটা টাইমে কথাকে রেখে এগোনো যায় না, পরিবর্তন করতে হয়। তাহলে এইখানে দেখেন সিম্পল টেন্সের ফাংশন গুলো দিয়েছে। বলছে স্টেপ ওয়ান, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখেন একটা টেবল, খুব ভালোভাবে দেখেন, আমার বইটাতে ঠিক এইভাবেই প্রত্যেকটা বিষয় অনেক সহজ এবং সাবলীল ভাবে আহ, আমি সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়। আমার এই যে বইটা, স্পিক ইংলিশ উৎস নামক এই বইটাতে দেখেন, আহ স্টার্টার, স্টার্টার মানে কি, মানে শুরু যেটা, অর্থাৎ সাবজেক্ট যেটা, একটা কথা যখন বলা হবে কেউ তো একজন বলবে, তাই না? আই, উই, ইউ। এরপরে প্রেজেন্ট সিম্পল বা V1, পাস্ট সিম্পল বা V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম গুলো এখানে আছে। ফিউচার সিম্পল, অর্থাৎ ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না, মূলত এই প্রেজেন্ট ফর্ম গুলোর আগে শ্যাল বা উইল যুক্ত করলে কথাটা ফিউচারে চলে যায়। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই এবং উই, তাহলে শ্যালের ব্যবহার করা যায়, কিন্তু সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে শ্যাল ব্যবহৃত হয় না। বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গেই ব্যবহার করা যায়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী প্রত্যেকটা জায়গায় উইলের ব্যবহার হয়ে থাকে। তো শ্যালকে স্কিপ করে যদি সব জায়গায় উইলের ব্যবহার করেন, তাহলে কোনো কনফিউশন থাকে না। আর যেটা বারবার বলছি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে এই এক্সটেনশন গুলো এটা অটোমেটিক্যালি চলে আসে, আপনি পারবেন। আমি যদি একটু এটাকে আমরা প্র্যাকটিস করি, কম্পেয়ার করে ড্রিল করি, এটা আমাদের কাছে সহজ হয়ে যায়। দেখেন, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, কথাটা বোঝেন। এটা প্রেজেন্ট সিম্পল। লিখি মানে কি, টাইমিংটা বোঝেন। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো কাজ হয়, প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। আপনি যখনই বলছেন আই রোট আ লেটার, রাইটের পাস্ট ফর্ম রোট, আমি একটা চিঠি লিখেছিলাম, অর্থাৎ কাজটা হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন নেই। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। লিখবো, ফিউচার মানে কি, করব, যাব, খাবো, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে। দেখেন, যারা একদমই দুর্বল, বোঝার চেষ্টা করেন এইগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করবেন, আমি দেখাই দিব। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। জাস্ট এইভাবে একটু প্র্যাকটিস করতে হবে। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। এদের উপরেও আলাদা একটা ক্লাস আছে, আমি দেখাবো। হি নিউ হিম, সে তাকে চিনেছিল বা চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। ইট দিয়ে ওইভাবে মিলানো যায় না, আমরা পরেরটা নেই। যেমন রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে যায়। রানা ওয়েন্ট টু ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে গিয়েছিল। অনেকে এই জিনিসটাও জানেন যে গো এর পাস্ট ফ্রম ওয়েন্ট। অনেকে এটা জানার পরেও কিভাবে লিখে জানেন, রানা ওয়াজ ওয়েন্ট, ডিড ওয়েন্ট, ওয়েন্ট গো টু, এরকম বলে। হ্যাঁ, সো রানা উইল গো টু ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে যাবে। তাহলে এই টেবিলটা মূলত কি, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, সাবজেক্টের পরেই ভার্বে এই প্রেজেন্ট ফর্ম গুলো বসবে। হয়ে গেছে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদে ল বা লাম, অর্থাৎ লিখেছিল, গেয়েছিল, দেখেছিল, চিনেছিল, খেলেছিল, চালিয়েছিল, এরকম থাকলে ভার্বের পাস্ট ফর্ম গুলো বসবে। আর করবে, যাবে, খাবে, পড়বে, এরকম থাকলে উইল প্লাস বি অন, এটা ফিউচার টেন্সে আমার সেন্টেন্স গুলো হবে। এরপর দেখেন এইভাবেই দেওয়া আছে এখানে সেন্টেন্স গুলো। তাহলে দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায়, ভার্বের ফর্মে। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার,
আমি একটা গাড়ি চালাই, আই ড্রোভ আ কার। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, আই উইল ড্রাইভ আ কার। আমি একটা গাড়ি চালাবো। এখন দেখেন, আমাদের কিন্তু সেন্টেন্স শুধু এইভাবে তৈরি করলে হবে না। একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এগুলো করা শিখতে হবে। অর্থাৎ আপনি যদি ভাঙতে না পারেন, আপনি যদি ট্রান্সফর্ম করতে না পারেন, তাহলে কখনোই ভাষার ডেভেলপমেন্ট আসে না। এবং এই ট্রান্সফর্মটা অনেকেই হয়তো, আমি এখন দেখাচ্ছি, অনেকে হয়তো করতে পারেন, বাট যদি প্র্যাকটিসের পরে না থাকে, তাহলেও আপনি কথা বলতে পারবেন না। এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন। একটা ম্যাজিক্যাল থিংস কি জানেন? টেন্সের স্ট্রাকচার আছে আমাদের কয়টা? 12টা। আবার একটা পার্টিকুলার সেন্টেন্সকে 12 ভাবে আমি আপনাকে ট্রান্সফর্ম করে দেখাই। একটু মনোযোগ দেন। মনে করেন আমার এরকম একটা বাক্য, কোথায় লিখবো, এখানেই লিখি। মনে করেন হি ড্রাইভস আ কার, অর্থাৎ সে একটা গাড়ি চালায়। এই যে বাক্যটা, হি ড্রাইভস আ কার, এর বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালায়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু, ডাজ এর ব্যবহার করতে হয়। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন, ডাজ হবে। ডাজ বসলে ড্রাইভের সাথে আর এস থাকবে না, ড্রাইভ হয়ে যাবে। এগুলো কিভাবে হয় এই ফাংশনটা আমি পরে দেখাবো, বাট আগে জাস্ট এইটা একটু আমি দেখাই। দেখেন, আমি যখনই এটা নেগেটিভ করব যে সে গাড়ি চালায় না, তখন আমার এরকম লিখতে হচ্ছে হি ডাজেন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালায় না। এবার যদি বলি সে কি গাড়ি চালায়, ডাজ হি ড্রাইভ আ কার। কোশ্চেন দুই ধরনের হয় মেইনলি, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডাবল ইউএস কোশ্চেন। এইটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। সে কি গাড়ি চালায়, এখানে সে ইয়েস বা নো, অর্থাৎ যার উত্তর ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। মূলত অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেন গুলো হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। তাহলে সে কি গাড়ি চালায় না, এটা ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ, সে কি গাড়ি চালায় না, কি হবে? ডাজেন্ট হি ড্রাইভ, ডাজেন্ট হি, ডাজেন্ট হি ডিআরআইভি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায় না, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এইবার দেখেন, এদের আগে আপনি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন, যেমন আপনি যদি বলেন হোয়ার, আপনি যদি বলেন ওয়াই, আপনি যদি বলেন ওয়েন, আপনি যদি বলেন হাউ, বলতে পারেন। দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, অর্থাৎ সে কোথায় গাড়ি চালায়, বাংলাটা কি? এটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন। এখানে একটা ডিটেলস ইনফরমেশন আপনাকে দিতে হবে। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। আবার আপনি যদি বলেন ওয়ার, আবার আপনি যদি বলেন ওয়েন, আবার আপনি যদি বলেন ওয়াই, আবার আপনি যদি বলেন হাউ, এবার আপনি নেগেটিভ ইন্ট্রোগেটিভটা, অর্থাৎ এই যে ডাজেন্ট, এইটাকে আপনি নিয়ে আসেন। আপনি যদি বলেন যে হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, অর্থাৎ সে কোথায় গাড়ি চালায় না, বাংলাটা কি? সে কোথায় গাড়ি চালায় না। আপনি যদি বলেন ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। আমার মেইন সেন্টেন্স কোনটা? হি ড্রাইভস আ কার। অনেকে বলতে পারেন এই ট্রান্সফরমেশন আমি বুঝি, আমি পারি, বাট না, বুঝলে হবে না, এটা ঠোঁটস্থ করতে হবে, ঠোঁটের উপর রাখতে হবে, যাতে করে এই ধরনের কোনো সেন্টেন্স ইনস্ট্যান্টলি বললে যেন আপনি পারেন। দেখেন কয়টা হয়েছে, 12টা। দেখছেন, একটা সেন্টেন্সকে আমি 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে এখানে আমি ট্রান্সফর্ম করেছি। অর্থাৎ আমি যদি আপনাকে ইনস্ট্যান্টলি একটা সেন্টেন্স বলি আপনাকে যে কেন সে গাড়িটা চালায় না, ইংলিশ কি বলেন তো? কেন সে গাড়িটা চালায় না? ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ দ্য কার। কেন সে গাড়িটা চালায় না, ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ দ্য কার। এই যে কথাটা ইনস্ট্যান্টলি বললাম, এইটা বলা আমাকে শিখতে হবে। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, গতকাল তুমি কখন বাজারে গিয়েছিলে, বলেন তো ইংলিশ কি? তুমি কেন বাজারে যাওনি, বলেন তো ইংলিশ কি? বলতে পারবেন? তুমি কেন বাজারে যাওনি, এর ভিতর কোনটা থেকে আসবে? এই দেখেন, হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। তাহলে আমি যদি এটাকে পাস্ট টেন্সে করি এবং ড্রাইভের পরিবর্তে গো নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? তুমি কেন বাজারে যাওনি, ওয়াই। এরপর কি? দেখেন, ডিডেন্ট, ওয়াই ডিডেন্ট ইউ গো টু দ্য মার্কেট, ওয়াই ডিডেন্ট ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এর বাংলা অর্থ কি? যে গতকাল তুমি কেন বাজারে যাওনি। হয় ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। তাহলে সে কেন গাড়ি চালাবে না? হয় ওয়ন্ট হি, অর্থাৎ উইল নট। হয় ওয়ান্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়নি। হয় ডাজেন্ট, হয় ডিডেন্ট হি ড্রাইভ আ কার।
তাহলে ডাজেন্টের পরিবর্তে আমি যদি ডিডেন্ট বলি, তাহলে আমার হয়ে যাচ্ছে কেন গাড়ি চালায়নি। আমি যদি ওন্ট বলি, কেন গাড়ি চালাবে না। তাহলে সে কোথায় গাড়ি, এ দেখেন, সে কখন গাড়ি চালায়, ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার। তাহলে সে কখন গাড়ি চালিয়েছিল, ওয়েন ডিড হি ড্রাইভ আ কার। সে কখন গাড়ি চালাবে, ওয়েন উইল হি ড্রাইভ আ কার। আমি যদি বলি সে কখন গাড়ি চালাইতেছে, ওয়েন ইজ হি ড্রাইভিং আ কার। দেখছেন, অর্থাৎ একটা সেন্টেন্সকে 12 ভাবে ট্রান্সফর্ম করা যায়, এবং এই ট্রান্সফর্মের সঙ্গে সঙ্গে সবগুলো সেন্টেন্স, সবগুলো টেন্সের ট্রান্সফর্মও আপনাকে বুঝতে হবে। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। ওয়ার ওয়াজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছিল। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। ওয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। ওয়াই উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে। তাহলে আমি যদি এখানে ড্রাইভের পরিবর্তে আরেকটা বাক্য বলি, আমি যদি এখানে বলি যে বাই, বাই মানে কি, কেনা। তাহলে আমি যদি বলি ওয়াই, ওয়াই ডাজ হি, কেন সে, ওয়াই ডাজ হি বাই আ কার, কেন সে একটা গাড়ি কেনে। ওয়াই ডিড হি বাই আ কার, কেন সে একটা গাড়ি কিনেছিল। ওয়াই উইল হি বাই আ কার, কেন সে একটা গাড়ি কিনবে। ওয়াই ইজ হি বাইং আ কার, কেন সে একটা গাড়ি কিনছে। দেখছেন, অর্থাৎ ভার্ব পরিবর্তন করেন, মেইন ভার্ব আপনার অর্থের পরিবর্তন হবে। অক্সিলারি ভার্ব পরিবর্তন করেন, আপনার টাইমের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে। এই যে যে সেন্টেন্সগুলো আমি লিখলাম, এটা প্র্যাকটিস করতে হবে। অনেকে এটার ফাংশন বুঝতে পারছেন, লিখতে পারবেন, কিন্তু এটা পারলে হবে না, এটা আমার ঠোঁটস্থ রাখতে হবে, যাতে করে বাংলায় কোনো কিছু ভাবলে বা ইনস্ট্যান্টলি ইংলিশে কোনো কিছু বলতে চাইলে আমি যেন সেটা সঠিক ডাবল বেস ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব মেনটেন করে বলতে পারি। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন আমি এখানে কি বললাম? এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করতে হবে। ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে গেলে এগুলো বুঝতে হবে। বোঝা যায়? বা নতুন কিছু নিতে পারছেন, শিখতে পারছেন যা যা বলছি, যেগুলো ও দেখাচ্ছি? জি ভাই, জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, জাস্ট একটু ওয়েট করেন, আমাকে শেষ করতে দেন, লাস্ট পর্যন্ত থাকেন। অনেক কিছু পাবেন আজকের এই ক্লাসটা থেকে, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। তাহলে আমি একটা পার্ট কি বললাম, আমরা শুধু টেন্স শিখলে হবে না। টেন্স তো শিখতেছি কিসের জন্য? টাইমের পরিবর্তনের জন্য। টাইমের পরিবর্তন কি? ভার্বের ফর্মের পরিবর্তন। তো শুধু সেটা করে রাখলে হবে না, এটার সাথে আমার আবার কি করতে হবে? আমি যে সেন্টেন্সগুলো করছি, ওই সেন্টেন্সগুলোকে আমাদের মডিফাই করতে হবে, আর সরি ট্রান্সফর্ম করতে হবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, WH, ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এবং এই ট্রান্সফরমেশনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এটা না করলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো না। এখন আমি যেটা বারবার বলি যে আমরা শুধু রুলস আর স্ট্রাকচারের ভিতর থাকবো না, আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখার চেষ্টা করব। যেমন এখানে যেগুলো বলছিলাম, একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কেউ করেছিল পাস্ট ফর্ম, কেউ করবে ফিউচার। এটা নিয়ে আমি আপনাদের ফার্স্ট ক্লাসে একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, আপনাদের কারো মনে আছে কিনা? যে আমি যদি আপনাকে প্রশ্ন করি হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন কি করেন, ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? আপনার প্রতিদিনের কাজগুলো কি, ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কি? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন, ইংলিশে বলতে পারবেন? তো স্যার গতকাল আমি এখানে গেছিলাম, ওর সাথে খেলা করেছিলাম, বাসায় এসেছিলাম, মাগরিবের নামাজ পড়েছিলাম, টিভি দেখেছিলাম, বই পড়েছিলাম, ভাত খেয়েছিলাম। আপনি আগামীকাল কি করবেন বলতে পারবেন? আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, একটু এক্সারসাইজ করব, অফিসে যাওয়ার জন্য রেডি হব, তারপর কারোর সাথে দেখা করব, বিকালে একটু শপিং এ যাব, সন্ধ্যায় বাসায় আসব। এই যে যাব, খাবো, করব, আসবো, এই যে গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, অর্থাৎ হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, or what was your yesterday activities, what will you do tomorrow, or what will be your tomorrow activities. Will you be able to describe it in English using three different time or different tense? You have to do it, এবং এটা আপনার অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে, আপনার যে টাস্ক, আপনার যে কাজ, সেই ভার্বটাকে ব্যবহার করে বলতে হবে। সাবজেক্টকে আমি, আমি করি, আমি করেছিলাম, আমি করব। এইবার আমি করার পরিবর্তে আপনি অন্য আরেকটা ভার্ব নেন, সেইটার পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম ব্যবহার করেন, টাইমের চেঞ্জ হবে। কারো মনে আছে কিনা, আমি এটা 1 মিনিট একটু দেখাই দিচ্ছি, যেহেতু আমি আগের দিন দেখাইছিলাম। এটা দেখানোর পর আমি মেইন একটা প্রেজেন্টেশন স্লাইডে আসবো, যেটা আইএলটিএস রিলেটেড, সেগুলোর উপর কিভাবে স্পিকিং করতে হয় আমি দেখাবো আপনাদের। তার আগে এটা একটু দেখেন, এটা আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম, মনে করেন আপনাকে কেউ এই কোশ্চেনটা করছে যে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের কাজ আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। দেখেন ইংলিশে কথা বলা কঠিন না,
কথা বলতে গেলে প্রথমত একটা সুন্দরভাবে গ্রিটিংস দিবেন, যেমন এই যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন টু ইউ অল, আম সাকিব বিফোর ইউ, আমি আপনাদের সামনে সাকিব বলছি। ইনস্টেড অফ বিফোর ইউ ক্যান সে ইন ফ্রন্ট অফ ইউ। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এইবার এখান থেকে মেইনলি বডি পার্টটা শুরু। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্সের স্ট্রাকচার কি, ফার্স্টে সাবজেক্ট, তারপরেই ভার্ব, অর্থাৎ আপনি কোন কাজটা করেন সেই কাজটাকে আপনি এখানে বসান। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করি। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। I start my work, I take lunch at 2 p.m., then I come back from office at 5 p.m. And I spend some time with my family and I learn English for 1 hour. And then I take my dinner at 10 p.m. and I go to bed for sleeping at 11 p.m. So that's all about my daily activities. Thanks for patience hearing. অর্থাৎ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। সো অ্যাজ ইউজুয়াল, কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো কাজ হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, সাবজেক্টের পরেই ভার্বের কি, প্রেজেন্ট ফর্ম, গেট আপ, ব্রাশ, ওয়াশ, রিফ্রেশ, কাম ব্যাক, লার্ন, গো, স্পেন্ড, এই ফর্মগুলো বসালে কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, সেটা ডেসক্রাইব করা যায়। কিন্তু আমি কি বলছি, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা এরকম একটা স্টেবল পজিশনের উপর টাইমকে রেখে এগোতে পারি না? আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনের সময়ের কালের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা শিখতে হবে। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, এখন রাত 11টা বাজে, আমি যদি বলি যে ভাই বা ম্যাডাম, আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনার গতকালকে সারাদিনের কাজ কি ছিল, আপনি ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? ইউ হ্যাভ টু ডেসক্রাইব ইট। সেটা কিভাবে করবেন? দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। পরিবর্তনটা কোথায় জানেন? ভার্বের ফর্মে। দেখেন, এই ভার্বটাকে আমি হাইলাইট করেছি, অর্থাৎ এটা ভার্বের পাস্ট ফর্ম, V2 ব্যবহার করতে হবে। ঠিক আছে, ভার্ব পাস্ট ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু ওয়াজ বা ডিড না, আবারও বলছি, ডিড বা ওয়াজ মেইন ভার্ব হিসেবে বসলে বসতে পারে, কিন্তু সব সেন্টেন্সে বসানো যাবে না। আমাদের প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম চিনতে হবে। যেমন গেটের পাস্ট ফর্ম গট, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। তাহলে আমি যখন বলছি আই গেট আপ, আমি উঠি। আই গট আপ, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। বাংলা বোঝেন, উই হ্যাভ টু কম্পেয়ার ইট উইথ আওয়ার মাদার টাং। আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আই টুক লাঞ্চ অ্যাট 2 p.m., আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m., আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 p.m., আমি 10টার দিকে ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m. সো দ্যাট ওয়াজ মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে দেখেন, আমি গিয়েছিলাম, করেছিলাম, এটা বলার জন্য গেটের পাস ফ্রম গট, ওয়াশের পাস ফ্রম ওয়াশড, ব্রাশের পাস ফ্রম ব্রাশড, টেকের পাস ফ্রম টুক, স্পেন্ডের পাস ফ্রম স্পেন্ড, অনেকে স্পেন্ডেড বলে ফেলে, কারণ অনেকে মনে করে বেশিরভাগ ভার্বের পাস ফ্রম ইডি থাকে, বাট না, সেন্ট, সেন্ট, কাম ব্যাক, কেম ব্যাক, লার্ন, লার্ন তো বলা যায়, টিও দেওয়া যায়। গোয়ের পাস্ট ফর্ম ওয়েন, পাস্ট ফর্ম দিলেই ভার্বের কথাটা পাস্টে চলে যায়, অতীতে চলে যায়। এইভাবে আপনি গতকাল কি করেছিলেন, আপনার কাজগুলোকে ডেসক্রাইব করতে হবে। পারা যায় না? যায়, কঠিন না। আমরা ইংলিশ পারি না কেন? আমরা নিজের মুখ দিয়ে কথা বের করি না, আমরা ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করি না। কথা না বললে কখনোই একটা ভাষা শেখা যায় না। আমি যত ভালো টিচার হই, যত ভালো ক্লাস নেই, 1000টা ক্লাস নিলে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে কথা বলেন। অনেকে বলে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই,
এইট কোর্সে টু ওয়ে কমিউনিকেশন থাকে। স্টুডেন্টরা স্পিকিং করে, ফিডব্যাক দেয়, আমি এই টপিকগুলো দিয়ে দিলে তারা তাদের অ্যাক্টিভিটিস গুলোকে আমার সামনে ডিসক্রাইব করে, সেখানে ভুল হলে আমি ধরাই দিই। কিন্তু ফ্রি কোর্সে তো আমি আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিতে পারতেছি না। এখানে অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করছেন, একবার আনমিউট করে দিলে একসাথে সবাই কথা বলে উঠবে। তো ওটা তো হয় না, ফ্রুটফুল হয় না। সেখানে ওয়েল এনভায়রনমেন্ট থাকে, সেখানে স্পিকিং ক্লাব থাকে, ছেলে মেয়েদের আলাদা গ্রুপ থাকে। তো সেটা অনেক ওয়েল এনভায়রনমেন্টে হয়ে থাকে, এইটাই ডিফারেন্স। এইখানে ফ্রি ক্লাস নিচ্ছি, এটা আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভাষার ভিতরে কি আছে। ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য আপনার কি করা দরকার, কোন বিষয়গুলো সম্পর্কে আপনার কনসেপ্ট রাখা দরকার, কি হলে আপনি ভাষাটা শিখতে পারবেন। বাট এই ফ্রি ক্লাস থেকেই কি আপনি একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন? না, কথা বলতে গেলে তো আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। তো মুখ দিয়ে কথা বলার জন্য, বের করার জন্য আহামরি স্ট্রাকচার, আহামরি ভোকাবুলারি, এত কিছু শেখা লাগে না। ইউ হ্যাভ টু গো টু দ্য রেপিটেশন প্রসেস। এই যে যেটা আপনি দেখছেন, ঠিক এইভাবেই রাখেন। এটাকে জাস্ট আপনার টাস্ক গুলো, আপনার অ্যাক্টিভিটিস গুলোতে একটু চেঞ্জ করে একবার কথা বলেন। একবার যে মুখ দিয়ে কথা বের করতে পারে, সে একটা কনফিডেন্ট পায়, তার ভিতরে একটা প্লেজার কাজ করে যে আমি তো পারতেছি, আমি পারবো, আমি মনে হয় কথা বলতে পারবো, তাকে আর কেউ থামাতে পারে না। আর যারা মনে করে আমি মোটে ইংরেজি জানি না, আমি আগে গ্রামার শিখি, আগে রুলস শিখি, আগে স্পোকেন শিখি, আগে ভোকাবুলারি ভালো করে জানি, তারপর কথা বলবো, আগে একটা ভালো দেখে টেকে নেই, তারপরে কথা বলবো, এইটা হলে তারা সারা জীবন শিখে যাবে, কোনো লাভ হবে না, জীবনেও শেষ করতে পারবে না, জীবনেও ইংলিশ কথা বলতে পারবে না। কথা বলতে গেলে কথা বলা শুরু করে দিতে হয়, প্রথম থেকেই কথা বলা শুরু করতে হবে। এটার কিছু ওয়ে আছে, আমি বলবো। এবার দেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, হোয়াট উইল ইউ ডু টুমরো, আর হোয়াট উইল বি ইউর টুমরো অ্যাক্টিভিটিস, আপনি আগামীকাল কি করবেন, অথবা আপনার আগামীকালকের কাজ কি হবে, কিভাবে বলবেন? জাস্ট প্রেজেন্ট ফর্মের আগে একটা উইল যুক্ত করে দেন, আর কিছুই না, আপনার কাজগুলোর। ঠিক আছে? অর্থাৎ আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। বাংলা কি উঠবো? দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই লার্ন ইংলিশ ফর 1 hour, I'll take my dinner at 10 p.m. Then I'll go to bed for sleeping at 11 p.m. So that will be my tomorrow activities. Thanks for patience hearing. তাহলে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, যাবে, খাবে, চলবে, জাস্ট উইলের পরে V1 ভার্বে প্রেজেন্ট ফর্ম ইউজ করলেই হয়। তো যদি আপনার মনে হয় এটা ইফেক্টিভ, এটা কাজে লাগার মতো, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে যে সে প্রতিদিন কি করে, সে গতকাল কি করেছিল, সে আগামীকাল কি করবে। এখন এইটাকে মেনটেন করে আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, সেগুলো আপনি ইংলিশে একটু ডিসক্রাইব করার চেষ্টা করেন, ইংলিশে একটু বলার চেষ্টা করেন। এটা আপনি একটা স্ক্রিনশট দেন, আপনার ঘরের মিরর বা আয়নার সামনে, আপনার মোবাইলের ভিডিও ক্যামেরা অডিওতে আপনি একবার ভয়েস দিন, একবার কথা বলেন। যে মনে করেন আমি মোটে পারি না, আপনি প্যাসেজ দেখে লাউডলি রিড আউট করেন, রিডিং পড়েন লাউডলি, তা সেটা চোখ বন্ধ করে রেকর্ডটা মোবাইলে রেকর্ড করেন, চোখ বন্ধ করে পরবর্তীতে রেকর্ডটা একটু শোনেন, দেখে আমি ইংলিশ পড়েছি, কেমন শোনালো আমার কথাগুলো, ইংরেজিতে কথা বললাম, দেখি কেমন শোনাইছে, দেখে দেখে পড়েন, সেইটা আপনি শোনেন। সেটাও একটা প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে, ওইখান থেকেও ডেভেলপ করা যায়। কেমন ডেভেলপমেন্ট জানেন? মনে করেন আপনি কিছু সিম্পল স্টোরি, খুবই সহজবোধ্য কিছু স্টোরি আপনি জোরে জোরে একটা বই থেকে পড়বেন। কোনো কিছু বোঝার দরকার নেই, কোনো বাংলা শোনারও দরকার নেই, কোনো কিছু বোঝার দরকার নেই, শব্দ অর্থ না জানলে সেটারও বের করার দরকার নেই। মনে করেন 15 লাইনের একটা গল্প, গল্পগুলোর ভোকাবুলারি মোটামুটি সহজ আপনার কাছে মনে হচ্ছে, এবং গল্পর থিম যেটা সেটা আপনি বোঝেন। এখন ওই গল্পটা আপনি দেখে দেখে একটা খাতা থেকে, একটা বই থেকে, বা আপনার মোবাইল থেকে লাউডলি পড়েন, আরেকটা মোবাইলে রেকর্ড করেন, অডিও রেকর্ড। এবার ওইটা 2 বার 3 বার পড়েন, পরে আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন, বসে থাকেন, ওই রেকর্ডটা আপনি শোনেন, দেখে আমি ইংরেজি পড়েছি, আমার পড়াটা কেমন হয়েছে। মনে করেন যে 15টা সেন্টেন্স আপনি পড়লেন না, ওই 15টা সেন্টেন্স যদি আপনি 3 বার শোনেন, নিজেরটা নিজে লিসনিং করেন, ওইখান থেকে 5টা সেন্টেন্স দেখবেন আপনার মনে গেঁথে যাবে। 5টা সেন্টেন্স আপনি না দেখে বলতে পারবেন। অর্থাৎ আমি একটা গল্প পড়লাম, গল্পটা থেকে আমি কি কি জানলাম,
আমার 15টা সেন্টেন্সই মনে রাখার দরকার নেই, 5টা সেন্টেন্স যদি মনে থাকে, সেই 5টা আপনি আলাদাভাবে একটু বলার চেষ্টা করেন। এইভাবে একটু 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 করে নিয়ে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হয়। এর অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, এটা আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে বলি। স্পিকিং হ্যাক, কিভাবে স্পোকেনটাকে ডেভেলপ করতে হয়, এটা রেকর্ডেড ক্লাসও ইউটিউবে আছে, আমি আপনাদের হয়তো দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। এটার অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। এটা খুবই সহজ, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং, উইদাউট থিঙ্কিং, ইউ উইল নট বি এবল টু স্পিক ইন ইংলিশ। যারা মনে করে আগে আমি একটা কোর্স করি, আগে আমি শিখে নেই, বুঝে নেই, তারপরে কথা বলবো, তারা কোনোদিনও পারে না। সারা জীবন ওই করতেই হয়, দেখতেই হয়, শিখতেই হয়। এটার ভাষা, ভাষা নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে, নিজের কান দিয়ে শুনতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে, এটাই হচ্ছে মেইন অ্যাপ্রোচ, আর কিছুই না। তো দেখেন, এটা তো আমি আগের দিন দেখাইছিলাম আপনাদের। আমি এখন একটা আইএলটিএস কিউ কার্ড টপিক দেখাই। অর্থাৎ এটা দেখে তো আপনি বলতে পারেন যে আপনার তৈরি করা টপিক, কিন্তু অন্যান্য যে প্রেজেন্টেশন টপিকগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন এই সেম ওয়েতেই সবকিছু হয়ে থাকে, স্পিকিং বা প্র্যাকটিস হয়ে থাকে। যেমন মনে করেন, আমি যদি এই টপিকটার উপরে কাছে একটু আসি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম। একটা প্যাসেজ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে বোঝেন, নেওয়ার চেষ্টা করেন। জাস্ট এই প্যাসেজটা একটু দেখেন, একটু সময় দিবেন। দেখেন, ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়ে ভাষার ডেভেলপমেন্টটা ওইভাবে বা অ্যাকচুয়ালি আসে না। ভাষা শিখতে গেলে কি করতে হয় এটা দেখেন। এটার পরে আমি আরেকটা বিষয় দেখাবো আপনাদের, সেটা হচ্ছে ওই কিভাবে আপনারা বারবার একটা জায়গার উপর, আমি কিন্তু ফোকাস করে যাচ্ছি, ভার্ব। এই যে ভার্ব গুলো দেখাইছি না আপনাদের, এই ভার্ব মুখস্থ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গল্পের মাধ্যমে। এবং এই ভার্ব আপনি যদি একবার ব্যবহার করতে পারেন প্র্যাকটিক্যালি, আর জীবনে কখনো ভুলবেন না। এবং সেটা কিভাবে করতে হয় আমি এইটা শেষ হলে দেখাই দিচ্ছি। আগে এটা একটু দেখেন। প্রথমত একটা কথা বলি, ইংলিশে এক্সপার্ট হওয়ার দুইটা ওয়ে আছে, সর্বোৎকৃষ্টম দুইটা ওয়ে। একটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা, 2 নাম্বার হচ্ছে টপিকের উপর স্পিকিং করা বা প্রেজেন্টেশন দেওয়া। কথাটা মনে রাখবেন। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এটা করা অনেক ব্যয়বহুল। ক্যাম্বেলি, ক্লাপিঙ্গো এই অ্যাপগুলো দিয়ে করা যায়, বাট সেটা ডলার পে করে করতে হয়। আর অনেকে যারা স্পিকিং প্র্যাকটিস করেন বিভিন্ন ফ্রি অ্যাপ ইউজ করে, যেমন ওই যে স্পিক ইংলিশ, হ্যালো ইংলিশ, বাডি টক, এপিসোডেন, অনেকগুলো অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে ইংলিশে প্র্যাকটিস করা যায়। ইনস্ট্যান্টলি ওপেন করলে আপনার অপোজিট পার্টনার পেয়ে যাবেন স্পিকিং প্র্যাকটিস করার। কিন্তু যারা এই ফ্রি অ্যাপগুলো ইউজ করে প্র্যাকটিস করেন, বা ফ্রি ফর টক ওয়েবসাইট আছে, এগুলো ইউজ করে যারা প্র্যাকটিস করেন, আপনি ভেবে দেখবেন আপনি কাদের সাথে করেন। দেখবেন আপনার অপোজিটে যে পার্সনটা থাকে, সে হয় ইন্ডিয়ান, না হলে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতোই ইংরেজিতে দুর্বল। সে তার ওই ফ্রি টাইম কাজে লাগায় প্র্যাকটিস করতে আসছে। তো যখন আপনি একটা উইক পার্সন, দুর্বল একটা মানুষের সাথে যখন প্র্যাকটিস করতে যাচ্ছেন, আপনার কি ডেভেলপমেন্ট আসে বা হয়? অনেকে চ্যাটিং গ্রুপে যুক্ত হন না, একজন বলছে হাই, একজন বলছে হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়ার আর ইউ ফ্রম, সে চলে গেল, আরেকজন হাই হ্যালো। তাহলে একটা সার্কেলের ভিতর থেকে যাচ্ছেন, ডেভেলপমেন্ট কিন্তু হয় না। আপনি যখন ওই অ্যাপগুলো ইউজ করে একজন ইন্দোনেশিয়ান, একজন থাইল্যান্ডের লোকের সাথে কথা বলছেন, একজন পাকিস্তানের সাথে কথা বলছেন, সে কি বলছে? হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। কথাগুলো হয়ে গেল, কেটে গেল, আরেকজনের কাছে কল দিলেন, তার সাথে কিন্তু ওই সেম কথাগুলোই আপনি বলছেন। কথা কিন্তু বাড়ে না, ভেবে দেখবেন। তাহলে আপনি উপায়টা কি? ওইভাবে করলে আপনি কখনোই ভোকাবুলারি ডেভেলপমেন্টও পাবেন না, স্পিকিং এর ডেভেলপমেন্টও পাবেন না। ওই রকম প্র্যাকটিস করে আপনি একটা আইএলটিএস এক্সাম দিতে চান, আপনি পারবেন না। কারণ সেখানে কিউ কার টপিকের উপর কোশ্চেন করবে, আপনি পারবেন না। এই জন্য টপিকের উপর অ্যান্সার দিতে হয়, কারণ এক একটা টপিক এক এক ধরনের থাকে। মনে করেন এখানে একটা টপিক আছে, আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, আপনার এক্সামিনার আপনাকে একটা কোশ্চেন করছে। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম, আহ আমি একটু লিখে দেই। কোশ্চেনটা হচ্ছে এরকম, মনে করেন সে বলছে আপনাকে, একটা মিনিট, হ্যাঁ এখানে লিখি। সে বলছে, মনে করেন, ডিড ইউ এভার এনজয় আ পিকনিক? আপনি কি কখনো একটা পিকনিক উপভোগ করেছেন, বা আপনি কি কখনো একটা পিকনিক করেছেন?
কখনো কারোর সাথে পিকনিকে গিয়েছেন? যদি করে থাকেন, কবে করেছেন? ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট আ পিকনিক, আপনি কবে করেছেন? হোয়েন ডিড ইউ ডু ইট? ওয়ার ডিড ইউ ডু ইট? উইথ হুম ডিড ইউ ডু ইট? কার সাথে করেছিলেন? কবে করেছিলেন? কোথায় করেছিলেন? বলতে পারবেন? এখন এখানে আপনার এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন পিকনিক করেনি। একদিন না একদিন আপনার বন্ধুদের সাথে হোক, কলিগসদের সাথে হোক, ফ্যামিলি মেম্বার্সদের সাথে হোক, পিকনিক করেছেন না? তো যদি কোনো স্মরণীয় ইভেন্ট থাকে, সেটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। আপনি কি পারবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স এর ইংলিশে কথা বলতে? এইখানে দেখেন একজন একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আমি আমার স্টুডেন্টসদেরকে, পেইড কোর্সে যারা থাকে তাদেরকে মূলত যেটা করি, এই প্যাসেজগুলো আগে অ্যানালাইসিস করে দিই। এই প্যাসেজ অ্যানালাইসিস করার পরে তাদেরকে আমি বলি, এবার আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন যদি আপনি পিকনিক করে থাকেন। কেন প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়? প্যাসেজ অ্যানালাইসিস করলে রিডিং স্পিডটা ডেভেলপ হয়, রিডিং স্কিলের ডেভেলপমেন্ট আসে, ইনক্রিজ হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে সেটা ডেভেলপ করা যায়। আর এক একটা প্যাসেজ এক এক টাইমের উপর থাকে। যেমন আমি বলছি, আপনি কি কোনোদিন পিকনিক করেছেন? কারণ আপনি যখন উত্তর দিচ্ছেন, আপনার কিন্তু অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে যে হ্যাঁ আমি করেছিলাম, এর সাথে গেছিলাম, এই জায়গায় গেছিলাম, এই ধরনের খাবার খেয়েছিলাম। তার মানে আপনি যখন এই যে প্রেজেন্টেশনটা দেখছেন, এগুলো সবই পাস্ট টেন্স রিলেটেড, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এই ধরনের স্ট্রাকচার দিয়ে করা। আবার যদি আমি টপিকে চেঞ্জ করি, যেমন এখানে একটা টপিক আছে, হাউ টু কিপ ইন গুড হেলথ। অর্থাৎ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বলেন তো কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়, আপনি আমাকে উপদেশ দিচ্ছেন যে স্যার ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অন্যের কাপড় চোপড় পরা যাবে না, প্রতিদিন সাবান দিয়ে গোসল করতে হবে। এই যে করতে হবে, খাওয়া উচিত, খেতে হবে, এটা করা যাবে না, এগুলো কি পাস্ট টেন্স? না। এগুলো কি? এগুলো মডাল বা সেমি মডাল দিয়ে বলা যায়। অব্লিগেশন, এগুলো শুড, ক্যান, কুড, হ্যাভ টু, মাস্ট, এইসব ভার্ব দিয়ে বলতে হয়। অর্থাৎ এইখানকার টাইমিংটা আবার আলাদা। অর্থাৎ টপিক দেখে কথা বলতে হয়। একটা বিষয় বলি, আপনি যখন ইংলিশে কথা বলবেন, স্পিকিং করবেন, ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝবেন যে টাইমিংটা কেমন, কোশ্চেনগুলো কোন টেন্সে লেখা আছে, উত্তরটা সেই টেন্সে হবে। যেমন এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এটা আপনি আগে একবার পড়েন। এটা পড়লে সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন গুলোকে আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে বুঝাই দিব এখানে ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা, কোন টেন্সে লেখা আছে। এটা বুঝতে পারলে কি হবে, আপনি নিজের মতো করে যখন প্রেজেন্টেশন দিবেন, তখন সেটা ইজি হয়ে যাবে। এই বিষয়গুলো সবাই নিতে চাইবে না, সবাই বুঝতে চাইবে না। আমি যদি ছোট ছোট রুলস পড়াতাম যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, অনেকে এনজয় করবে। বাট বিশ্বাস করেন, ভাষা শিখতে গেলে যারা ইংলিশে এক্সপার্ট, যারা প্রফেশনাল, তারা প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করে থাকে। প্যাসেজ অ্যানালাইসিস না করলে কখনোই ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আসে না। আর এটা না করলে কি হয় জানেন? দেখেন, ইংলিশে কথা বলাটা কঠিন। আমি যদি আপনাকে বাংলায় কথা বলতে বলি, ইনফরমেশন ছাড়া কথা বলা যায় কোনো কিছুর উপর? মনে করেন আমি যদি আপনাকে বলি যে ফেভার বা জ্বর সম্পর্কে আপনি 10টা বাক্য বলেন তো আমাকে। কেউ বলতে পারবেন? জ্বর, ফেভার যেটাকে বলা হয়, আপনি বলতে পারেন যে স্যার, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বর হয়। বাংলায় কথা বলতে বলছি, হ্যাঁ। আপনি বলতে পারেন স্যার, জ্বর হলে প্যারাসিটামল, নাপা, নাপা এক্সট্রা, এই ধরনের ওষুধ খেতে হয়। তারপর বলেন, হয়তো আরো একটা বা দুইটা আপনি বলতে পারবেন। ভেবে দেখেন, আপনি 10টা সেন্টেন্স আপনি তৈরি করতে পারছেন না জ্বর সম্পর্কে। একবার আপনার বলার চেষ্টা করেন, বাংলায় কথা বলতে বলছি। কিন্তু এই সেম কথাটা, সেম কোশ্চেনটা আপনি একজন ডাক্তারের কাছে গিয়ে করেন যে ডক্টর সাহেব, জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো। সে ইজিলি বলে দিবে উইদিন 1 মিনিটস। কারণ তার ওই বিষয়ে পড়াশোনা করা আছে, সে ওই বিষয়ে জানে। একজন মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে যদি বলেন জ্বর দিয়ে 5টা 10টা সেন্টেন্স বলেন, সে বলতে পারবে না? পারবে। আপনি পারবেন বাংলায়? পারবেন না। কেন? কারণ আপনার ওই ইনফরমেশন নেই। অর্থাৎ প্রাইমারি লেভেলে আপনি বাংলাতেই যখন কথা বলতে পারছেন না উইদাউট ইনফরমেশন, আপনি ইংলিশে কিভাবে বলবেন? তো প্রাইমারি লেভেলে যখন ইংলিশে স্পিকিং করবেন, ইংলিশে কথা বলবেন, আগে স্যাম্পল কিছু অ্যান্সার দেখবেন, কিছু অ্যান্সার অ্যানালাইসিস করবেন, তারপর নিজের মতো করে কথা বলবেন। আস্তে আস্তে এই জায়গাটা থেকে ওভারকাম করে জাস্ট কোশ্চেনের উপরেও কথা বলা যায়। এটা আমি করিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে। কেমন সেটা? আমি এই প্যাসেজটা একবার পড়ি, আপনার মনোযোগ দিয়ে শোনেন, একবার একটু থাকেন। দেখেন, টেন্স তো অনেক শিখছেন, বাট আজকে একটু ভিন্নভাবে শেখেন। এখানে বলছে লাস্ট উইন্টার, এটা কিন্তু আমার কোনো সাবজেক্ট না, এটা কোনো ভার্ব না, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। দেখেন, আই ওয়েন্ট অন আ পিকনিক, সাবজেক্ট কি এখানে? আই, ভার্ব কি? ওয়েন্ট। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব থাকে। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এটা একটা ক্লজ।
হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, এটা আরেকটা ক্লজ। এই প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটি ছিল আনন্দে ভরপুর। তাহলে কি বলছে, গত শীতে আমি একটা পিকনিকে গিয়েছিলাম যেটি ছিল আনন্দে ভরপুর। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা জাতীয় পার্কে গিয়েছিলাম। গিয়েছিলাম বাংলা বুঝতে পারছেন কেন বলছে এটা গিয়েছিলাম? সাবজেক্টের পর ওয়েন্ট, ভার্বটা কি ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম কোন টেন্সে? পাস্ট টেন্সে। কেন পাস্ট টেন্সে? কারণ আমি তো অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জ দ্য পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। বাংলা বলছেন করেছিল, অ্যারেঞ্জড। উই ওয়ার 15 ইন নাম্বার, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, সাবজেক্টকে উই, ভার্ব হায়ার মানে ভাড়া করা। আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, এটা একটা প্রেপোজিশন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এখান থেকে কিন্তু মেইন বাক্যটা, অর্থাৎ প্রায় আধা ঘন্টার ভিতর, উইদিন মানে একটা নির্দিষ্ট সময়ের ভিতর, উই গট আউট দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা আমাদের যে গ্র্যান্ড স্পট সেখানে পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। পাস্ট টেন্স নেগেটিভ করতে গেলে ডিড প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কি বলছে? উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু, রানা অ্যান্ড খামাল, টুক দ্য চার্জ অফ কুকিং। টেক এর পাস্ট ফর্ম কি? টুক, অর্থাৎ চার্জ মানে দায়িত্ব, রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, সোহেল এবং আমি ডিগ থেকে ডাগ, ডিগের পাস্ট ফর্ম ডাগ, অর্থাৎ খনন করা, একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। এই হেল্পিং দেখলে অনেকে মনে করতে পারে এটা ভার্ব বা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট এটা একটা জেরান্ড, জাস্ট একটা স্থির অবস্থা প্রকাশ করে। স্টার্ট একটা মেইন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এরপর দেখেন, অর্থাৎ হেল্পিংটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ, নাও। সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমার কিছু বন্ধুরা, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, ফেস্ট মানে নিয়ে আসা, অর্থাৎ ব্রিং, এটার একটা সিমিলার ওয়ার্ড, কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে, প্রস্তুত করতে। হেল্প এটা মেইন ভার্ব, টু প্রিপেয়ার এটা ইনফিনিটিভ। অনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস। অ্যাট অ্যাবাউট 1:30 PM, 1:30 মানে 1:30, প্রায় 1:30টার দিকে, দ্য ডিশ ওয়াজ রেডি। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম, পরিবেশন করা শুরু করেছিলাম। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা, সেখানে ছিল, দেয়ার ওয়ার মানে সেখানে ছিল এই আইটেমগুলো। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান্ড 1 আওয়ার, আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টার জন্য। অন অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের একজন বন্ধু, রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার, ভ্রাসিয়াস মানে কি জানেন? খাদ্য রসিক বা পেটুক ব্যক্তি যেটাকে বলা হয়। রিপন একটা জোক প্রেজেন্ট করেছিল, উপস্থাপন করেছিল খাদ্যরসিক ব্যক্তির মতো। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, সুমন যে খুব ভালো গায়ক, এই সুমন সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, হু ইজ আ গুড সিঙ্গার, এটাকে বলে অ্যাপোজিটিভ। সাবজেক্ট সম্পর্কে একটা ক্লজ দ্বারা অতিরিক্ত ইনফরমেশন দেয়। মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্টেড, মানে মেইন সেন্টেন্স কোনটা? সুমন প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, সুমন নজরুলের দুইটা গান গেয়েছিল। মনে করেন আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার, এটা একটা সেন্টেন্স। এখন এইখানে যদি আমি একটা এক্সট্রা ক্লজ নিয়ে আসি, এটাকে বলে অ্যাপোজিটিভ। আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস হু গট নোবেল পিস প্রাইজ, এবার আমি বললাম কমা দিয়ে ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার, সো দ্যাট ইজ কল্ড অ্যাপোজিটিভ। সো সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 PM, আমরা 5টার দিকে বাসায় ফিরেছিলাম। আফটার টেকিং আওয়ার টি, চা খাওয়ার পর।
উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম এবং এটা সত্যি একটা স্মরণীয় ঘটনা ছিল আমার জন্য। ওকে, সো এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে যে সে কিভাবে পিকনিক করেছিল, কোথায় করেছিল, কাদের নিয়ে করেছিল, সেখানে কি কি খেয়েছিল, এবং পিকনিকের পরে কিছু কালচারাল অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো কি কি করেছিল, তার কোন বন্ধু কোন ধরনের পারফর্ম করেছিল, কখন বাড়ি ফিরেছিল, সেটা বলছে। এখন এবার আপনি ভাবেন, আপনি কি বলতে পারবেন আপনি কবে একটা পিকনিক করেছিলেন, কোথায় করেছিলেন, কার সাথে করেছিলেন, কি কি খেয়েছিলেন, পিকনিক শেষে কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল? পারা যাবে না? যাবে। আমি সাবজেক্ট, আমরা সাবজেক্ট, আমার বন্ধু সাবজেক্ট, আমার বন্ধুরা, এগুলো সাবজেক্ট। ভার্ব কি? আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। আমরা করেছিলাম, উই ডিড। আমরা খেয়েছিলাম, উই এইট। আমরা পৌঁছাইছিলাম, উই রিচড। আমরা শুরু করেছিলাম, উই স্টার্টেড। সে কবিতা আবৃত্তি করেছিল, হি রিসাইটেড আ পোয়েম। অর্থাৎ যে টাস্কটা হয়, যে অ্যাক্টিভিটিসটা হয়, সাবজেক্টের পরে বসান আপনি কথা বলতে পারবেন। যেমন দেখেন, এই দেখেন, একটা সাবজেক্ট আর ভার্ব নেই, মনে করেন এখানে কোশ্চেন গুলো হচ্ছে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন? মনে করেন আপনি অ্যান্সার দিলেন, আই ওয়েন্ট অন আ পিকনিক 2 ইয়ার্স এগো, আমি 2 বছর আগে একটা পিকনিকে গিয়েছিলাম। ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? তাহলে পাস্ট টেন্স কোশ্চেন করতে হলে ডিডের ব্যবহার হচ্ছে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে, বাট যখনই আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করছেন মেইন ভার্বের কিন্তু পাস্ট ফর্ম বসাতে হচ্ছে, হ্যাঁ। আই ওয়েন্ট টু সুন্দরবন, অর আই ওয়েন্ট টু কক্সেস বাজার, আই ওয়েন্ট টু সিলেট। আপনি যে জায়গাটাতে গিয়ে পিকনিকটা করেছিলেন সেই জায়গাকে আপনি মেনশন করেন। কঠিন না। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, সেখানে পৌঁছানোর পর কি করেছিলেন? ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, কখন লাঞ্চ করেছিলেন? হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেম, সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, মানে কোন ধরনের রিক্রিয়েশনাল বা যেটাকে বললাম কালচারাল অ্যাক্টিভিটিস আপনারা সেখানে করেছিলেন? ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, কখন বাড়ি ফিরেছিলেন? তো সে বলছে যে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্যামিলি, উইথ মাই কলিগস। যে কোনো কিছু আপনি বলেন যাদের সাথে আপনি করেছিলেন পিকনিকটা। আফটার রিচিং দ্য স্পট, সেখানে পৌঁছানোর পর। উই অ্যারেঞ্জ মেনি থিংস ফর কুকিং, আমরা অনেক কিছুর আয়োজন করেছিলাম রান্নার জন্য। তারপর কি করেছিলেন? আফটার দ্যাট উই কুকড বিরিয়ানি, স্যালাড, বিফ এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যাট 2 p.m, আমরা 2টায় আমাদের ভোজন, আমাদের খাওয়া শেষ করেছিলাম। উই অ্যারেঞ্জড আ কালচারাল প্রোগ্রাম, তারপর তারপর আপনি বলতে পারেন আফটার ফিনিশিং আওয়ার ফেস্ট, আফটার ফিনিশিং, হ্যাঁ, we arranged a cultural program. I performed in dance. Ripon presented a joke. Who is my friend? You can say that. One of my friends sang a song of Nozrul. We enjoyed the picnic a lot. We returned home at 6 p.m. It was a memorable day for me. কঠিন? We finished. We arranged. I performed. Ripon presented. My friends sang. We enjoyed. We returned. It was a memorable day. কঠিন? ভেবে দেখেন তো, এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে? কঠিন কোনো কিছু আছে? একবার নিজের মতো করে তৈরি করেন, একবার, আর মুখ দিয়ে কথা বের করেন, একবার কথা বলেন, আপনি পারবেন। এর জন্য আহামরি গ্রামার, আহামরি ভোকাবুলারি কোনো কিছু লাগে না। আমরা ইংলিশ পারি না, আমরা প্র্যাকটিস করি না, আমরা কারেক্ট ওয়ে ফলো করি না, আমরা গ্রামার রুলস রেগুলেশন শিখে এটা নাড়ি ভুড়ি বের করে ফেলি। আমার আমার কনফিডেন্টের জায়গাটা কি জানেন? আমি গ্রামারটা অনেক ভালো জানি। এরপর আমার কনফিডেন্টের জায়গাটা কি জানেন? আমি স্পোকেনের যে বিষয়গুলো আমি পড়াই সেটাকে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে শেখাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার দুইটা মেথড হচ্ছে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, যেটা বহুল ব্যবহৃত, সারা বাংলাদেশে এটা প্রচলিত। আর হচ্ছে সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা সব জায়গায় হয় না প্রপার ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালসের অভাবে, টিচার্সদের অভাবে। কিন্তু আমি এই জিটিএম ফলো করে সেখান থেকে সিটিএল এ, সিএলটি তে ট্রান্সফর্ম করি। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ শেখানোর চেষ্টা করি। আমি আপনাদের আজকে বলে যাই, আমি তো ফ্রি ক্লাস নিচ্ছি, আপনাদের মনে থাকবে আমার এই কথাগুলো। আপনি 10,000 20,000 টাকা দিয়ে অফলাইনে একটা কোর্স করে আপনি এরকম একটা ক্লাস পাবেন না। আমি বলি, যদি কোনোদিন কোনো টিচারের কাছে পেইড কোর্স করেন, আমার কাছে যারা আসবেন তারা তো আসবেনই, তারা তো সব শিখতে পারবেন, তো সবাই তো আর ভর্তি হবেন না বা আসবেন না। যদি কোনোদিন কোনো টিচারের কাছে ক্লাস করেন, এমন কারো কাছে করবেন যারা নিউজ পেপারের এডিটোরিয়াল ট্রান্সলেট করে থাকে, নিউজ পেপার অ্যানালাইসিস করে থাকে। মনে রাখবেন তারা ইংরেজি জানে, কারণ যে যত বেশি প্যাসেজ অ্যানালাইসিস করতে পারে, প্যাসেজ সম্পর্কে কনসেপ্ট রাখে, সে তত বেশি ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে কনসেপ্ট রাখে। আর যারা এই ছোট ছোট রুলস আর রেগুলেশন পড়ায়, এরকম দেখায় এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন ইংরেজি শেখার জন্য, এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, ঘরে বসে এটা বলতে হয়, ট্রেনে বসে এটা বলতে হয়, কিচেনে এই ধরনের ইংরেজি ব্যবহার করুন, এভাবে কখনো ভাষা শেখা যায় না।
এগুলোতে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই যে প্যাসেজ অ্যানালাইসিস করলাম, করার পর নিজের মতো করে অ্যান্সার ক্রিয়েট করলাম, এইটা করলে কি হয়, রাইটিং এর ফরমেশনটা জানতে পারছেন, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হচ্ছে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হচ্ছে, রিডিং ইনক্রিজ হচ্ছে, এবং আপনি নিজের মতো করে স্পিকিং করার ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি অর্জন করছেন, আপনার রাইটিং এর ক্রিয়েটিভ পাওয়ারটা ডেভেলপ হচ্ছে। আমার কথাটা কি কেউ বুঝতে পারছেন? কেউ নিতে পারছেন আমি কি বললাম? বোঝা যায় এই আমি যে ওয়েটা দেখালাম? হ্যাঁ। জি আপনি স্যার। আপনি একটা কথা বোঝেন, এই এই বিভিন্ন টপিক কেন আমি পড়তে বলছি, এক একটা টপিক এক এক ধরনের, এক এক ধরনের ভোকাবুলারি, এক এক ধরনের থিম আপনি এখানে পাবেন। এই পিকনিকের টাইমিং একরকম, এই হাউ টু কিপ ইন গুড হেলথ এইটার টাইমিং একরকম, আবার সেলিব্রেট অফ ঈদ উল ফিতর এটা টাইমিং একরকম। অর্থাৎ টপিকের উপর প্রেজেন্টেশন দিলে বিভিন্ন টাইম বোঝা যায়, নতুন সেন্টেন্স, নতুন ভোকাবুলারি সম্পর্কে ধারণা পাওয়া যায়, নিজেকে আরো ইলাবোরেট করা যায়, এক্সপ্যান্ড করা যায়। কিন্তু যখন আপনি এগুলো না করে কোনো টপিক ছাড়া কারোর সাথে কমিউনিকেশন করছেন, হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, এই যার সাথেই কথা বলেন এই কথাগুলোই বলেন, তো এইভাবে কখনো ইনক্রিজ করা যায় না, এক্সপ্যান্ড করা যায় না, একটা জায়গায় আটকে থাকতে হয়। এই জন্য চেষ্টা করবেন টপিকের উপর স্পিকিং করার, প্রেজেন্টেশন দেওয়ার, এবং এটা আমি করিয়ে থাকি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে পেইড কোর্সে। আচ্ছা, এই একটা দিক গেল। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এই যে ভার্ব, বারবার এই ভার্বের কথা বলছি, ভার্ব শিখতে হবে, ভার্ব জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আমি এটা পাঠিয়ে দিব আপনাদের আজকের ক্লাসের পর। এখানে আমার 200টা ভার্ব আছে, অ্যাটলিস্ট কারো যদি এই 200টা ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, জাস্ট 4টা বিষয় জানবেন, টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভের ব্যবহার, আর কোনো কিছু লাগবে না, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এই 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 ভার্বগুলো গতানুগতিক ধারায় যদি পড়েন, মনে করেন আমি যদি বলি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাসিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, এই পড়তে পড়তে উপরের গুলো কিন্তু আমি ভুলে যাব। আর সবার ব্রেনের ধারণ ক্ষমতা সমান না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার কাছে সব ধরনের ছেলে মেয়ে পড়ে, 7 বছর 8 বছরের বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ কত বছরের পাইছি আমি জানেন আপনি? ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। আমার কাছে আমার মানে স্টুডেন্টসদের ভিতর সব থেকে বেশি এইজ যার আমি পেয়েছি এই পর্যন্ত, সে একজন ইন্ডিয়ান সিটিজেন, 86 ইয়ার্স ওল্ড, 86 বছর বয়স, একজন রিটায়ার্ড অফিসার। সে আমার মানে লাইভ, এই ফ্রি লাইভ ক্লাস করেনি, আমার এই ফ্রি লাইভ ক্লাসের যে ভিডিও আমি ইউটিউবে আপলোড করছিলাম, একটা ভিডিও দেখে সে খুবই মুগ্ধ হয়েছিল, এবং সে কমেন্ট করেছিল যে আই উড লাইক টু জয়েন ইউর পেইড কোর্স, আমি আপনার পেইড কোর্সে জয়েন করতে চাই। আমি একজন রিটায়ার্ড অফিসার অ্যান্ড আই এম 86 ইয়ার্স ওল্ড, আমার 86 বছর বয়স, বাট আমার খুব ইচ্ছা আমি এই বয়সে আমি ইংলিশটা শিখে যাব। 86 মানে কি, একদম মৃত্যু পর্যায়ে। সে বলছে আমি আমার মেয়ের বাসায় থাকি, আমি কিছু করি না, আহ, আমি শিখতে চাই আমি কিভাবে এটা করতে পারি। তো সে আমার কোর্সে ভর্তি হয়েছিল এবং ক্লাস করতো। তো এমনি অনেকে আছে যারা 50 55, 60 62 75 এরকমও আছে, 60 থেকে 70-এর ভিতর অনেক, অনেকেই আমার কাছে পড়েছে, ক্লাস করেছে বা করে এখন পর্যন্ত করে। তো তাদের ব্রেনের যে পাওয়ারটা, তাদের যে স্মৃতিশক্তি, এটা তো একটু হলেও লোপ পায়, বয়সের সাথে সাথে পায় না, কমে যায়। তো তারা কি এইসব ভোকাবুলারি পড়বে, ধরে রাখতে পারবে? পারবে না। তাহলে ওয়েটা কি, কিভাবে আপনি এটাকে ডেভেলপ করবেন? দেখেন, আমি এই ওয়ার্ডগুলোকে কপি করলাম, মনে করেন আমি এই কয়টা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে দিয়ে আমি সেন্টেন্স তৈরি করব, সেই সেন্টেন্সকে আমি গল্পে পরিণত করব। কিভাবে করব দেখেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন এখানে যে ওয়ার্ডগুলো আছে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, চিভ মানে অর্জন করা, এগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। অর্থাৎ এই ভার্ব আমাদের দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, আর একটা ইরেগুলার বা স্ট্রং ভার্ব। অর্থাৎ স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ডিফারেন্ট হয়, বাট এই রেগুলার ভার্বগুলো মোস্ট অফ দ্য টাইম সেম হয়। তো সবগুলোই আমাদের শিখতে হবে এক এক করে। তো গতানুগতিক ধারায় পড়ে যাওয়ার থেকে এই ভোকাবুলারি ডেভেলপ করার অ্যাকচুয়াল ওয়েটা কি, আমি সেইটা বলতে চাচ্ছি আপনাদেরকে। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা গল্প তৈরি করব। গল্প কিভাবে করব? আগে সেন্টেন্স, বাক্য তৈরি করব, সেই বাক্যগুলোকে গল্পে পরিণত করব, যে কোনো থিমের উপর করা যায়। এটা আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে আমি করাই,
হোম টাস্ক দিয়ে থাকি। আমি আপনাদের একবার দেখিয়ে দিই। দেখেন, এইভাবে প্র্যাকটিস করলে ল্যাঙ্গুয়েজটাকে বা ভোকাবুলারি গুলোকে মনে রাখা যায়, ধরে রাখা যায়। এটা আপনি কোথাও পাবেন না, কোনো ইউটিউব চ্যানেল কোনো জায়গা থেকে আপনি এটা পাবেন না। এটা আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন। মনে করেন এই অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আমি একটা সাবজেক্ট নিব, ফর এক্সাম্পল আই, একটা ভার্ব নিব, অ্যাকসেপ্ট, ইডি যুক্ত করলাম, অর্থাৎ আই অ্যাকসেপ্টেড, পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড। এই দুটো ওয়ার্ডের অর্থ কি? আই অ্যাকসেপ্টেড, এই দুটো ওয়ার্ডের অর্থ হচ্ছে আমি গ্রহণ করেছিলাম। এবার কি, আমি একটা কথা বারবার বলছি না যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে? এখন আমি যদি বলি আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, মনে করেন আমি একটা মেয়ে হয়ে কথা বলছি, আমি একটা মেয়ে, আমি বললাম যে আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। কথাটা বোঝেন, অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। এবার কার প্রস্তাব বা কি, একটা থিমের উপর দাঁড় করাতে হবে। তো আমি একটা সেন্টেন্স আমি এইভাবে লিখবো, ফর এক্সাম্পল, আ বয়, একটা ছেলে, লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে। হি প্রপোজড মি ইয়েস্টারডে, হি প্রপোজড মি ইয়েস্টারডে। ওকে, আমি কি বললাম, যে আ বয় লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে, হি প্রপোজ মি ইয়েস্টারডে। আমি এইটা এইখানে লিখি, এই বাক্যটা। অর্থাৎ আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। এবার দেখেন, অ্যাক্ট মানে আচরণ করা। অ্যাক্ট মানে কি? আচরণ করা। অ্যাক্টেড, অ্যাক্টেড, আমি এইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। যেমন আমি যদি বলি আই, সরি, আই না, হি অ্যাক্টেড, এই দুটো ওয়ার্ডের মানে কি? সে আচরণ করেছিল, লাইক আ হিরো, একটা হিরোর মতো, ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে, ইন দা টাইম অফ প্রপোজিং, অর্থাৎ প্রপোজ করার সময় সে আমার সামনে একটা হিরোর মতো আচরণ করেছিল, একটা নায়কের মতো আচরণ করেছিল। মনে করেন ওই যে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে না, তো এরকম। মানে আমার মেইন কাজটা কি? আমার মেইন কাজটা হচ্ছে আমি একটা গল্প তৈরি করব এই ভার্বগুলোকে কমন রেখে। তো ভার্বগুলো মানে সেন্টেন্স গুলো একটার সাথে একটা মিলানোর জন্য আমার বাইরে থেকে ভার্ব আনার প্রয়োজন হতে পারে। তো দেখেন, অ্যাচিভ মানে অর্জন করা, পাস্ট ফর্ম অ্যাচিভড, পাস্ট পার্টিসিপল অ্যাচিভড। এখন আমি যদি বলি যে হি হ্যাজ কমপ্লিটেড, MBBS, he has completed MBBS degree recently, অর্থাৎ সবেমাত্র সে এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করেছে বা ডাক্তার হয়েছে। এবার দেখেন, অ্যাচিভ মানে অর্জন করা, তাহলে আমি বলতে পারি যে ফর দ্যাট রিজন, অর্থাৎ এ কারণেই, হি অ্যাচিভড মেনি থিংস, মেনি থিংস ইন লাইফ, সে জীবনে অনেক কিছু অর্জন করেছে। হি অ্যাচিভড মেনি থিংস ইন লাইফ, সে জীবনে অনেক কিছু অর্জন করেছে। হ্যাঁ, অর্জন, হি হ্যাজ অ্যাচিভড, অর্জন করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম। এরপর অ্যাডমায়ার মানে প্রশংসা করা, যেহেতু সে একজন ডাক্তার হয়েছে, জীবনে অনেক কিছু অর্জন করেছে, সো নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, এগুলো ইনডিফিনিট প্রোনাউন। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে, ভার্বের সাথে এস বা ইয়েস হয়। সো নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, হি অ্যাডভাইজেস মি, সে আমাকে উপদেশ দেয়, অ্যাবাউট সম্পর্কে, সো মেনি থিংস অর্থাৎ অনেক বিষয় সম্পর্কে, সো দ্যাট যাতে করে, আই ক্যান গেট সাকসেস ইন লাইফ, যাতে করে আমি জীবনে সফল হতে পারি। জাস্ট একটা সেন্টেন্স লিখলাম। এরপর অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। দেখেন, দিস থিংস, এই বিষয়গুলো, অ্যাফেক্ট মি আ লট, আমাকে খুবই প্রভাবিত করে, এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। এগ্রি মানে রাজি হওয়া, ফর দ্যাট রিজন, এ কারণেই, আই এগ্রিড হিজ প্রপোজাল, এ কারণে আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল। অ্যামেজ মানে বিস্মিত হওয়া, ওয়েন মানে যখন। দেখেন কমপ্লেক্স সেন্টেন্স, আই এগ্রিড হিজ প্রপোজাল, যখন আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম, হি অ্যামেজড সো মাচ অ্যান্ড অ্যামিউজড মি, এবং
সে খুবই বিস্মিত হয়েছিল এবং আমাকে আনন্দ দিয়েছিল। এখন আমি একটা এন্ডিং, একটা শেষ সেন্টেন্স নিয়ে আসি, যেমন নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন ম্যারি টু ম্যারি ইচ আদার। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একে অন্যকে বিয়ে করার। অর্থাৎ আমি এটা ব্ল্যাক কালার করি, জাস্ট একটা মিনিট। দেখেন, এই যে একটা গল্প আমি তৈরি করছি, তাই না? আমি মনে করেন এখন একটা হেডলাইন দিব যে আহ একটা থিম, যে কোনো থিমের উপর করতে পারেন, আ লাভ স্টোরি, একটা ভালোবাসার গল্প। এইভাবে আপনি কিন্তু এগুলো যে কোনো থিমের উপরে করতে পারেন। আমি কি করেছি, একটা গল্প তৈরি করেছি, সেখানে চেষ্টা করেছি এই ভার্বগুলো, এই 10টা ভার্বকে কমন রাখা। যেমন আ বয় লাভস মি ভেরি মাচ, হি প্রপোজড মি ইয়েস্টারডে, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। হি অ্যাক্টেড লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি ইন দ্য টাইম অফ প্রপোজিং, হি হ্যাজ কমপ্লিটেড এমবিবিএস ডিগ্রি রিসেন্টলি, ফর দ্যাট রিজন হি হ্যাজ অ্যাচিভড মেনি থিংস ইন হিজ লাইফ, নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, প্রত্যেকে তার প্রশংসা করে। He advises me about so many things so that I can get success in my life. These things affect me a lot. এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। For that reason, I agreed his proposal. আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। When I agreed his proposal, he amazed and amused me. সে বিস্মিত হয়েছিল এবং আমাকে আনন্দ দিয়েছিল। Amused মানে আনন্দ দেওয়া। We have taken a decision to marry each other. তাহলে act মানে আচরণ করা, accept মানে গ্রহণ করা, achieve মানে অর্জন করা, admire মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রি মানে রাজি হওয়া, মেইজ মানে বিস্মিত হওয়া, মিউজ মানে আনন্দ দেওয়া। এই প্রত্যেকটা ভার্ব দিয়ে আমি কিন্তু সেন্টেন্স তৈরি করে ফেলছি, সেন্টেন্সগুলোকে গল্পে পরিণত করছি। এরকম যদি 10টা টাস্ক আপনারা কমপ্লিট করতে পারেন, নতুন 10টা 10টা করে ভার্ব দিয়ে 10 দিনে 10টা অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করতে পারেন, আপনার সেন্টেন্স ভুল হলে আমি ধরাই দিব। আপনি কেন পারবেন না? যদি সেটা আপনি করতে পারেন, তাহলে কি হবে জানেন? আপনার রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং এর পাওয়ারটা ইনক্রিজ হবে। আর এই যে টেন্স আমরা যেগুলো প্র্যাকটিস করি, এগুলো চর্চায় থাকবে। আর এই ভোকাবুলারি গুলো একবার যদি আপনি ব্যবহার করতে পারেন, এগুলো আপনি আরো সময় দিয়ে আরো ভেবে বিভিন্ন থিমের উপর করতে পারেন। একবার যারা এগুলোকে ইউজ করতে পারবে, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবে, ব্যবহার করতে পারে, আর কোনোদিন আপনি এগুলোকে ভুলবেন না। সারা জীবন আপনার মনে এগুলো থেকে যাবে। আবারও বলছি, থেকে যাবে। এ দেখেন, এটা কঠিন কঠিন কিছু না। এই যে কোন পর্যন্ত করছিলাম, অ্যামিউজ। আমি যদি পরের ওয়ার্ডটা দিয়ে করি, মনে করেন অ্যান্সার, মানে কি উত্তর দেওয়া। আমি একটা সেন্টেন্স বললাম যে আই অ্যান্সার্ড হিজ অল কোশ্চেন। বাংলা কি? আমি তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। অ্যান্সার মানে উত্তর দেওয়া, আমি তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। অ্যাপেয়ার মানে প্রদর্শিত হওয়া। অ্যারেঞ্জ মানে আয়োজন করা। আমি যদি বলি আ সোশ্যাল অর্গানাইজেশন অ্যারেঞ্জড আ কুইজ কম্পিটিশন, একটা সামাজিক প্রতিষ্ঠান একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। আই অ্যারাইভ দেয়ার অন টাইম, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। অ্যাটাক মানে আক্রমণ করা। তাহলে আমি যদি বলি ওয়েন আই ওয়াজ গোয়িং দেয়ার, যখন আমি সেখানে যাচ্ছিলাম, সাম ক্রিমিনালস অ্যাটাকড মি, কিছু সন্ত্রাসী আমাকে আক্রমণ করেছিল। বাট আই রিচড দেয়ার সেফলি, দে আস্কড মি মেনি কোশ্চেন। আই ক্যান অলসো সে দ্যাট মেনি কোশ্চেন্স হ্যাভ বিন অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে অনেক প্রশ্ন প্রদর্শন করা হয়েছিল। আই অ্যান্সার্ড দেয়ার অল কোশ্চেন প্রপারলি, আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তো এইভাবে একটু সময় নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে বললে আরো অনেক সুন্দর হয়। ভেবেচিন্তে বলা যায়। যে কোনো ভার্ব আপনি সিলেক্ট করে যে কোনো একটা থিমের উপরে আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করে সেটাকে গল্পে পরিণত করতে পারেন। আমি দেখাই দিব, আরো অনেক আছে দেখাই দিব। তো এটা করতে পারলে ক্রিয়েটিভ রাইটিংটা ডেভেলপমেন্ট আসে, ভোকাবুলারিগুলো প্র্যাকটিসে হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, আবার টেন্সটা চর্চায় থাকে। আমি যে কথাটা বললাম, আমার এই কথাগুলো আপনারা কেউ বুঝতে পারছেন বা নিতে পারছেন? আমি কি বললাম? ভোকাবুলারি ডেভেলপমেন্টটা কিভাবে করতে হয় ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। সাবজেক্টগুলো কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। ভার্বটা বসালে এক্সটেনশন বা অবজেক্ট যেটাই বলেন অটোমেটিক্যালি চলে আসে। তো জানতে হবে কি? ভার্ব। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে, ভার্বের বাংলা অর্থ যে যত বেশি জানবেন, ভার্বের ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যে যত বেশি জানবেন, তার তত ডেভেলপড হবে ল্যাঙ্গুয়েজটা। তত গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার যে পসিবিলিটি, এটা কমে যাবে, মিস্টেক হবে না। এটা হচ্ছে মেইন কথা। ওকে, সো
কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম দেখেন, দেখাচ্ছিলাম টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এটা বলতে বলতে চলে গেলাম আইএলটিএস প্রেজেন্টেশন টপিকে। একটা প্যাসেজ অ্যানালাইসিস করে দিলাম, কিভাবে আপনারা কথা বলবেন সেটা দেখালাম। সেখান থেকে চলে গেলাম ভার্বে, কিভাবে ভার্ব মুখস্থ করবেন সেটা দেখালাম। অনেক লং টাইম ধরে নিচ্ছে এই ক্লাসগুলো এই জন্য, আপনি ফ্রি ক্লাস করছেন, আজকে আসেন কালকে থাকবেন না, চলে যাবেন। বাট একদিন ক্লাস করে যান, এই যে একটা দিন আপনি আমাকে দিচ্ছেন আপনার মনে থাকবে, এই যে একটা ক্লাস আমি নিচ্ছি না বা নিলাম না। আপনি একটা পেইড কোর্স করে আসেন আর আমার এই একটা ক্লাস করে যাবেন 2 ঘন্টার, যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। এই একটা ক্লাসকে অন্তত 10টা ক্লাসে ভাগ করা যায়। আমি যদি আলাদাভাবে বলি, ছোট ছোট করে বুঝাই, 10টা আলাদা ক্লাসে আমি এটাকে ডিভাইড করতে পারি। কিন্তু আমি এটা কেন দেখাচ্ছি? আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, বাট দেখে যান, জেনে যান এই ভাষার ভিতরে কি আছে, কি শেখা লাগবে, আপনার মনে থাকবে, আপনি নিজের মতো করেও প্র্যাকটিস করে এগোতে পারবেন। এই জন্য দেখায়। বাট পেইড কোর্সে আমি কিন্তু এত লং টাইম ধরে ক্লাস নিই না। যারা আমার পেইড কোর্সের স্টুডেন্ট আছেন তারা জানেন, আমি জাস্ট 1 ঘন্টায় ক্লাস টাইম থাকে। কারণ সেখানে আমি এটাই চাই, তারা তো আমার স্টুডেন্ট, তারা আমার সাথে 1 না 3 মাস থাকছে। তো যতটুকু দরকার, অর্থাৎ যতটুকু আপনি নিতে পারবেন ততটুকুই আমি আপনাকে দিব। শুধু পড়ায় চলে গেলে তো হবে না, সেটা তো বুঝতে হবে, সেটা তো নিতে হবে। এই জন্য আমরা অল্প অল্প করে এগোবো, যাতে করে আমি যতটুকু পড়াই ততটুকু যেন আপনি প্রপারলি নিতে পারেন, পরের ক্লাসের জন্য আবার রেডি হতে পারেন। আহ এইভাবে আমি পেইড কোর্সের ক্লাসগুলো নিয়ে থাকি, কারণ সেখানে অনেক ওয়েল এনভায়রনমেন্টে ক্লাসগুলো হয়। আর এখানে আমি একসাথে এত কিছু দেখাচ্ছি কেন? ওই যে বললাম না, সবাই তার পেইড কোর্সে আসবেন না, আসবেন আসবেন না, চলে যাবেন। তো দেখে যান কি আছে ভাষার ভিতরে, কি শেখা লাগবে, কোন বিষয়গুলো ডেভেলপ করা লাগবে। এই জন্য আমি দেখাচ্ছি। তার একটু ওয়েট করেন আপনারা। আমি এবার আপনাদের কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স নিয়ে একটু কনসেপ্ট বা ধারণা দিব। এরপর কিভাবে এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এর একটা ফাংশন আছে। বা এই যে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের যে পার্থক্যটা, এইটা নিয়ে একটু কথা বলবো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর 10টা মিনিট একটু থাকবেন, যেহেতু 12টা বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত এতগুলো মানুষ আমার সাথে আছেন, 150। অনেক ধন্যবাদ আপনাদেরকে। কেন আপনি আছেন? আপনার শেখার তীব্র ইচ্ছা আছে, আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, আমার লেকচার আপনার ভালো লাগছে, তাই তো আপনি আছেন, নাহলে তো আপনি এখানে থাকতেন না, চলে যেতেন। অনেকেই চলে গেছে না, গেছে। যাদের ধৈর্য নেই, যাদের ইচ্ছা নেই, যে চলে যাবে। এই যে কথা, মানে এটা তো সবাই বুঝবে। তো আপনি আসেন, ক্লাস করছেন কেন? আপনার শেখার ইচ্ছা আছে। ইচ্ছা যখন আছে, যদি সত্যিকার অর্থে শিখতে চান, সময় যখন আপনি দিচ্ছেন, প্রপারলি দেন, প্রপার জায়গায় আপনি দেন। অনেকের শেখার তীব্র ইচ্ছা, কিন্তু ওই যে বললাম না, সঠিক ওয়ে পায় না, বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকে, অথই সমুদ্রে ভাসতে থাকে। আজকে আমার কাছে লাইভ ক্লাস করছেন, কালকে ইউটিউবে একটা ক্লাস করবেন, পরের দিন ফেসবুকে একটা ক্লাস করবেন। এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে। আপনাকেও শিখে যেতে হবে, ওই শেখাটা শেষ নামাতে পারবেন না। নিজের ভিতরে অ্যাকচুয়াল একটা কনফিডেন্ট পাবেন না যে আমি পুরোপুরি ভাবে এখন ল্যাঙ্গুয়েজটা পারি বা জানি। এটা পাওয়ার জন্য ধারাবাহিকতা ফলো করতে হয়, একটা নির্দিষ্ট মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে হয়, তাহলে ভাষার ডেভেলপমেন্টটা আসে। ঠিক আছে? তো আমি কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্স নিয়ে কথা বলছি। আর তার আগে আমি আরেকবার জানিয়ে রাখছি, কারণ এটা আর বলার সময় হবে না, কারণ আজকের এই ক্লাসটা অনেক বেশি কিছু ছিল, অনেক লং টাইম ধরে নিলাম। পেইড কোর্সে এখনো যারা ভর্তি হতে চান, আগামী রবিবার থেকে একদম নতুন ব্যাচ, যারা একদম শুরু থেকে ভর্তি হতে চান তারা হতে পারবেন। এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, এটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজের উপর। আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং সবকিছু করাবো। এবং ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা। আর সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আর কোর্সের ডিউরেশন 3 মান্থ, টোটাল 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন, কিন্তু যদি 3 মাসের থেকেও বেশি সময় লাগে, আপনি সেটাও পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। আমার টোটাল কোর্স ফি 2,000 টাকা, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না, সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাবেন। যদি না পারেন 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। আর 3 মাসের ভিতর শেষ না করতে পারলে পরবর্তীতে আরো সময় পাবেন। টোটাল 2,000 টাকা কোর্স ফি, এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ক্লাবের আজীবন মেম্বারশিপ পাবেন, সারা জীবন আপনি সেখানে প্র্যাকটিস করতে পারবেন যতদিন থাকবেন। আর কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, একটা আইডি কার্ড পাবেন, আপনার একটা স্টুডেন্ট আইডি কার্ড থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আবারও বলছি, বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, আপনার সবকিছু এখানে থাকবে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, অথবা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য সব থেকে ইফেক্টিভ একটা কোর্স হবে। আপনি প্রপার ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। তো যারা শিখতে চান, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারছি, আমি একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই,
আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর আমার এই কোর্সটা মূলত যারা বিজি লাইফ লিড করেন, যারা স্টুডেন্ট বা চাকরিজীবী বা হাউস ওয়াইফ বা অন্য পেশার মানুষ, যারা দিনের বেলায় ব্যস্ত থাকেন, রাতে তার ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, তারা এটা করতে পারেন। কারণ এই ক্লাসগুলো রাত 10টাতেই হবে, পেইড ব্যাচটাও। তখন আর ফ্রি ক্লাস এইভাবে থাকবে না রেগুলার ওয়েতে। রাত 10টা থেকে 11টা 1 ঘন্টা পেইড কোর্সের ক্লাস থাকবে 7 তারিখ থেকে। এবং প্রত্যেকটা ক্লাসে এই 30 জন করে স্টুডেন্ট থাকবে মেইন স্পোকেনের ব্যাচে। আর প্রত্যেকটা ক্লাস এইভাবে স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিব। আপনারা দেখছেন এই ফ্রি ক্লাসগুলোতে আমি রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল শেয়ার করছি। যারা পেইড কোর্সে আসবেন তারাও প্রত্যেকটা ক্লাসের প্রিমিয়াম ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। অর্থাৎ কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এবং এটা একদম বেসিক, যারা একদমই দুর্বল আছেন তারাও শিখতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবেই আমি শেখাবো। টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস আপনি পাবেন। এতগুলো ক্লাস আপনি কোনো কোর্সে পাবেন না, কারণ আমি এটা দিয়ে থাকি প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ইনস্ট্যান্টলি একটা প্রেজেন্টেশন দিতে পারেন, ভাইবা ফেস করতে পারেন আপনার ইউনিভার্সিটিতে বা অফিসে। ইনস্ট্যান্টলি আপনি একটা প্যারাগ্রাফ, সিভি, রিপোর্ট, কম্পোজিশন যাতে লিখতে পারেন। ক্রিয়েটিভ পাওয়ারটা ডেভেলপ করার জন্য যে গ্রামারটা দরকার সেটা আমি আপনাকে দিব। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর। 40 থেকে 50 নাম্বার যে ক্লাসগুলো, অর্থাৎ 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন, বা যারা আইএলটিএস রাইটিং, বা যারা কর্পোরেট অফিসে জব করেন, যারা ব্লগ লিখতে চান, রাইটিং এ যারা মেইনলি এক্সপার্ট হতে চান, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। 50 থেকে 70 নাম্বার ক্লাসগুলো থাকবে প্র্যাকটিসের উপর। জাস্ট এখানে আপনি কাজ করবেন, আমি করব না, আমি বসে শুধু দেখবো। আপনার ভুল হলে সেটা আমি ধরাই দিব। অর্থাৎ এই ক্লাসে বসে আপনাকে দিয়ে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস নিব। সার্টেন টপিক থাকবে, কোশ্চেন থাকবে, আপনাকে অ্যান্সার করতে হবে। এই যে কেবল তো আমি দেখালাম একটা টপিক, আপনি অ্যান্সার করবেন, সেখানে ভুলটা হলে আমি ধরাই দিব। এইভাবে করলে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি 2020 সাল থেকে অনলাইনের এই ব্যাচগুলো নিয়ে আসতেছি। এটা 25 সাল। আর আপনার 72টা ব্যাচ আমি এই পর্যন্ত পরিচালনা করেছি সফলতার সাথে। নতুন যে ব্যাচটা হবে 73তম ব্যাচ। তো আবারও বলছি, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এবং যে প্র্যাকটিস গুলো সেটাই ক্লাসেই হবে, আপনার বাসায় বাড়তি পরিশ্রম করতে হবে না। কারণ আমি বারবার বলছি, মূলত বিজি লাইফের মানুষের জন্য এই কোর্সটা। এছাড়া আমার অন টু ওয়ান ব্যাচ গুলো থাকে, যারা বাইরের কান্ট্রি থেকে বা প্রবাসী স্টুডেন্ট আছে, অনেকে অন টু ওয়ান ক্লাস করে। তো সেটা কোর্স ফি আলাদা। আহ, আর এই কোর্সের টোটাল কোর্স ফি 2000 টাকা। আবারও বলছি, যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পে করতে পারবেন। যারা বাংলাদেশ থেকে আছেন তারা বিকাশ, নগদ বা রকেট ব্যাংকের মাধ্যমে করতে পারবেন। আর এই দুইটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আমি এই সুযোগটাও দেই, একসাথে যদি না পারেন 2000 টাকা, আপনি 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। এই সুযোগটা আমি দিয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে। বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। তো এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো বিষয় জানতে চাইলে এটা আমার মেইন নাম্বার। কল করে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। 01997356957, 01938689196। এই দুইটা নাম্বার, ঠিক আছে? যারা ইন্ডিয়া থেকে কোর্স করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ফোন পে বা গুগল পে নাম্বার দিয়ে দিব, আপনারা ক্লাস করতে পারবেন পেইড কোর্সে। এই হচ্ছে মেইন কথা। আপনাকে একটা আইডি কার্ড দিব, এরকম আপনার একটা আইডেন্টিটি থাকবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল, আমার লেখা বইয়ের এই এই বইগুলোর পিডিএফ কপিগুলো আপনারা পাবেন। অর্থাৎ আমি যা যা পড়াবো, যা যা ম্যাটেরিয়ালস, সবকিছু আপনি ফ্রিতে পাবেন। বাট যদি আমার লেখা আপনি হার্ড কপি বই নিতে চান, আমি আপনাকে একটা বই দেখাই। এই বইটা তো আপনারা দেখছেন এখানেই। এই যে এটা, আপনি পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, এটা নিলে আপনাকে পারচেস করতে হবে আলাদাভাবে। এটার প্রাইস 500 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার ওয়েবসাইটে অর্ডার করে বা আমার নাম্বার, নাম ঠিকানা, নাম্বার পাঠিয়ে নিতে পারবেন। এই যে এই বইটা, এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং একটা বড় বই এটা। এটার ভিতরে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, এই যে যা যা আমি পড়াচ্ছি না, ওই যে আজকে যা দেখালাম, যা লেকচার দিলাম, সবকিছু এই একটা বইতে আমার তুলে দেওয়া আছে, সবকিছু। এটা আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। প্রতিদিন অনেক বই ডেলিভারি যাচ্ছে, আজকেও বই নিয়ে গেছে অনেকগুলো। তো নিতে পারেন যদি কেউ নিতে চান, যদি কারো পছন্দ হয়, মনে হয়। আপনারা তো অনেক বই কিনছেন, অনেক বই বাংলাদেশে আছে, নামকরা প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা ফলোয়ার। সেই বইগুলো পড়বেন আর আমার এই একটা বই নেবেন, আমি বলতে পারি লাখ টাকার বেশি কাজ করবে। এটা কেন করবে সেটা আপনারা আমার এই ক্লাসগুলো করে যান, তাহলেই বুঝতে পারবেন। বইও নেওয়ার দরকার নেই, শুধু দেখে রাখেন। নিতে হবে না, দেখে রাখেন। কারণ এটা যারা নেওয়ার তারা এমনিতেই নেয়, প্রতিদিন যায়। আর দেখে রাখেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো দেখেন যে কথাগুলো আমি বলছি, সেটা হচ্ছে
যারা ভর্তি হতেছেন জানাবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি কথা বলে আপনাদের সাথে ইয়ে করে নেবো। এই নাম্বারেই সেন্ড মানি করে আপনারা আজকেও ভর্তি হতে পারেন। আর প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে, আলাদা দুইটা ব্যাচ ভাগ হয়ে যাবে। তো দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন, 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 7 তারিখ থেকে করলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন যদি পেইড কোর্স করতে চান। আর আমি একটু কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স দিয়ে কথা বলতে চাইছিলাম, আমাকে একটু এখানে একটু সময় দিবেন প্লিজ। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, কারণ আমার পড়াটা শেষ করতে হবে, অর্ধেক রেখে চলে যেতে পারি না। আমাকে আর 10টা মিনিট একটু টাইম দিবেন এখানে যারা আছেন। দেখেন, কন্টিনিউয়াস মানে কি? চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। পাস্ট কন্টিনিউয়াসটা কি? অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস বলে। আর ফিউচার কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস বলে। এটা প্রত্যেকে আপনারা জানেন। যেমন মনে করেন আমি যদি বলি আই এম টেকিং ইউর ক্লাস নাও, আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউ আর ডুইং মাই ক্লাস, আপনারা আমার ক্লাস করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আপনি যদি বলেন যে গতকাল আমি আপনার ক্লাস করিতেছিলাম, আই ওয়াজ ডুইং ইউর ক্লাস ইয়েস্টারডে, পাস্ট কন্টিনিউয়াস। আমি আগামীকালও আপনার ক্লাস করতে থাকবো, করব বললে আই উইল ডু, এটা ফিউচার ইনডিফিনিট, করতে থাকবো, আই উইল বি ডুইং, আই উইল বি ডুইং। সো এটা ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু কিছু বিষয় আছে, এটা আমাকে একটু ফলো করতে হবে। এটা প্রফেশনাল রাইটিং এ এই জায়গাগুলোতে মানুষ সমস্যা ফেস করে, সেটা হচ্ছে এইখানে কিছু ওয়ার্ড আছে দেখেন: ফিল, হিয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার। এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত করা যায় না, এগুলোকে কখনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। আবারও বলছি, এগুলো স্ট্যাটিক ভার্ব। ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। অর্থাৎ যেটা চলনশীল, যেটা অ্যাক্টিভ, যেটা কাজ করা বোঝায়, সেটা ডাইনামিক। আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, খাচ্ছি, দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি তোমাকে অনুভব করতেছি, বাংলায় বলতেছি আমি তোমাকে অনুভব করতেছি, আপনি কি বলবেন? আই এম ফিলিং ইউ। বাট না, অনুভব করাটা কি দেখা যাচ্ছে? কোনো কাজ হচ্ছে? না, এটা তো মনের একটা অনুভূতি। সো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে হলেও ইংলিশে আই এম ফিলিং বলা যায় না, আই ফিল ইউ। আমরা বলি না, আমাদের 3 অক্ষরের একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আছে না, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি ভালোবেসেছিলাম, আই লাভড ইউ। আমি ভালোবাসবো, আই উইল লাভ ইউ। কিন্তু আমি ভালোবাসিতেছি, আই এম লাভিং, কেউ বলে কোথাও? দেখছেন? না, ভালোবাসা মনের একটা অনুভূতি, হয় না? আমি তোমাকে শুনতেছি, আই এম হিয়ারিং ইউ, নো আই হিয়ার ইউ। ক্যান ইউ হিয়ার মি? ইয়েস আই ক্যান হিয়ার ইউ, অর আই হিয়ার ইউ। আই এম হিয়ারিং কখনো হয় না, ফেয়ারিং কখনো হয় না। আপনি একটা পাখি দেখছেন, মনে করেন আপনি একটা বন্ধুর সাথে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে গাছে একটা বড় পাখি বসে আছে, আপনার বন্ধুকে ডেকে বলছেন, দেখো খুব সুন্দর একটা পাখি দেখিতেছি আমরা, সো উই আর সিং আ বিউটিফুল বার্ড। না, আপনি আপনার জায়গায় দাঁড়ায় আছেন, আপনার চোখ নিয়ে কি আপনি দৌড়াচ্ছেন? পাখি পাখির জায়গায় গাছের ডালে বসে আছে, সে কি কিছু করতেছে? কোনো অ্যাকশন হচ্ছে? কোনো কাজ করা বোঝাচ্ছে? না। তো কেন সিং বলবেন? ইউ হ্যাভ টু সে উই সি আ বার্ড। কাজ করা যদি বোঝায়, আই এম রাইটিং আ লেটার, আমি হাত দিয়ে লিখতেছি, দেখা যাচ্ছে, অ্যাকশন দিচ্ছে, তখন ভার্বের সাথে আইএনজি হয়। তো এটা একটু মনে রাখবেন, এটা দরকার আছে, হ্যাঁ। যেমন আই এম আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস ম্যাটার, নট আন্ডারস্ট্যান্ডিং, আই আন্ডারস্ট্যান্ড। আই এম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার, নট ওয়ান্টিং, আই ওয়ান্ট। আমি চাচ্ছি, চাচ্ছি। আই এম বিলিভিং ইউ, আমি তোমাকে বিশ্বাস করছি, নট বিলিভিং, বিলিভ ইউ, আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। বাংলায় যদি বলে আমি করতেছি, সে তখনও বলতে পারি বিলিভ ইউ, নট বিলিভিং। তো এই বিষয়গুলো একটু মনে রাখবেন, এই ভার্বগুলো দ্বারা বাংলায় যদি কোনো সেন্টেন্স হয় সেটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে, মনে হতে পারে, দেখে মনে হতে পারে যে আমি আইএনজি বসাবো, বাট এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি বসানো যায় না, এগুলো স্টেটিভ ভার্ব। আচ্ছা, তো কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয় দেখেন। জাস্ট আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রাইটিং আ লেটার, লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, শি উইল বি জয়নিং দ্য পার্টি, পার্টিতে জয়েন করতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, আঁকতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতে থাকবে। অর্থাৎ বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। এবার আসি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের ভিতরে পাস্ট বা ফিউচার পারফেক্ট অ্যাক্টিভ না,
প্র্যাকটিক্যাল স্পিকিং এ তাদের ব্যবহার হয় না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার ব্যবহার হয়। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করলাম, আমাকে একজন ফোন দিয়ে বললো তুমি এতক্ষণ কি করছিলে, আমি বললাম আমি এইমাত্র স্টুডেন্টদের ক্লাসটা শেষ করেছি। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ক্লাস উইথ স্টুডেন্টস। এই যে হ্যাভ জাস্ট ফিনিশড, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা কাজ হয়ে গেছে কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের ভিতরে একটা ক্রাশ হয়, একটা সংঘর্ষ হয়। পাস্ট ইনডিফিনিট মানে অতীতের কাজ, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, কাজের কোনো রিয়েকশন থাকে না। প্রেজেন্ট পারফেক্ট রিয়েকশন থাকে। কিন্তু যখন নেগেটিভ করা হয় তখন আবার সেম মিনিং দেয়। কেমন দেখবেন? এ দেখেন, আমি ভাত খেয়েছি, মনে করেন সন্ধ্যাবেলায় খেয়ে এখন আমাকে কেউ বলছে তুমি কি ভাত খেয়েছো, আমি বলছি হ্যাঁ আমি একটু আগে ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। কি বলছি? আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই এইট রাইস, এর বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। আই এইট রাইস, অর্থাৎ আই এট রাইস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, হয়তো আমি সকালে খেয়েছিলাম বা গতকাল খেয়েছিলাম। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম। আর হ্যাভ প্লাস ভি থ্রি, করেছি, গিয়েছি, সে বাড়ি গিয়েছে, হি হ্যাজ গান হোম, সে গান গেয়েছে, হি হ্যাজ সাং আ সং, সে বই পড়েছে, হি হ্যাজ রিড আ বুক। তুমি স্কুলে গিয়েছো, ইউ হ্যাভ গান টু স্কুল। এগুলো প্রেজেন্ট পারফেক্ট, গিয়েছো, করেছো, নিয়েছো, দিয়েছো, এগুলো রিয়েকশন থাকে। কিন্তু যখন আপনি নেগেটিভ করবেন, এই দেখেন, আমি যদি বলি যে আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি, দেখেন একটা মজার জিনিস, আই ডিডেন্ট ইট রাইস, অর্থাৎ আই হ্যাভ নট ইটেন রাইস এর বাংলা অর্থ আমি ভাত খাইনি। আই ডিডেন্ট ইট রাইস মানে আই ডিড নট ইট রাইস, এর বাংলা অর্থটাও আমি ভাত খাইনি। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি ভাত খাবো না, আই ওন্ট ইট রাইস, উইল নট। আমি খাইনি, খেয়েছিলাম, খাইনি, আই ডিডেন্ট ইট রাইস। আর আই হ্যাভ নট ইটেন রাইস এর মানেও আমি ভাত খাইনি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এর অর্থ, বাংলা অর্থ একই হয়। তখন কোনটা বসাবেন এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যখন কথাগুলো বলছেন নেগেটিভে, তখন আপনি কি রিসেন্ট হয়ে গেছে সেরকম কথা বলছেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট বসান। অনেক আগে হয়ে গেছে সেরকম বলছেন, তাহলে পাস্ট ইনডিফিনিট বসান। এইভাবে আর কি বসাতে হয়। তো যাই হোক, প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা বেশি হয়। আর যেটা বললাম, পাস্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহার তেমন হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো এখানে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ বসে। যেমন হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। আর দে হ্যাভ সাং আ সং, তারা একটা গান গেয়েছে। এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট। আর হ্যাড প্লাস ভি থ্রি দিলে পাস্ট পারফেক্ট হয়। যেমন আমি যদি বলি, দেখেন একটা বিষয় কি, এটার ব্যবহার হয় না কেন, উই হ্যাড প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ আমরা ক্রিকেট খেলেছিলাম। কি বললাম? আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আপনি মনে করেন এই হ্যাডটা বাদ দেন, আপনি যদি জাস্ট বলেন উই প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন ইউ ওয়াচ টিভি, এর বাংলা অর্থ কি? তুমি টিভি দেখেছিলে। আবার আপনি বলেন ইউ হ্যাড ওয়াচ টিভি, এর বাংলা অর্থ তুমি টিভি দেখেছিলে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যে মিনিংটা দেয়, পাস্ট পারফেক্টও সেম অর্থটাই দেয়। এই জন্য পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না। কোথায় হয়? যখন অতীতে দুইটা কাজ থাকে, দুইটা আলাদা ক্লজ, আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব, যেটা বেশি আগে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এগুলো আর কি পাস্ট পারফেক্ট দ্বারা হয়। ওই বিফোর দ্য ডক্টর কেম পাস্ট ইনডিফিনিট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড পাস্ট পারফেক্ট। এরকম ছাড়া মানে সচরাচর অ্যাজ ইউজুয়াল কমিউনিকেশন বা কনভারসেশনে পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না। ফিউচার পারফেক্টের ব্যবহারও হয় না। ফিউচার পারফেক্টটা কেমন? ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে থাকবে, অনুমানের উপর থাকে। যেমন আই উইল হ্যাভ ওয়াচ টিভি, আমি টিভি দেখে থাকবো। আমার ভাই আগামী মাসে বিদেশ থেকে বাংলাদেশে আসবে। এই যে এসে থাকবে, এসে পড়বে, মাই ব্রাদার উইল হ্যাভ কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম অ্যাব্রোড নেক্সট মান্থ। ঠিক আছে? এরকম ফিউচার পারফেক্টনেস। অর্থাৎ অথবা কোনো ঐতিহাসিক ব্যক্তিবর্গের নাম বোঝাতে একটা অনুমানের উপর থাকে। যেমন তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, হয়তো শুনেছো, নাও শুনতে পারো। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। সো এইগুলো। আরেকটা উদাহরণ দিই। ফিউচার পারফেক্ট কি বললাম? অনুমান। যেমন মনে করেন আপনি মার্কেটে আছেন,
এখন আপনি বাসায় আসবেন, বাজারে আছেন, বাসায় আসবেন, আকাশে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে। বৃষ্টি আপনার হাতে নেই। আপনি বাসায় আসতে আসতে বৃষ্টিটা শুরু হয়ে যেতে পারে, বৃষ্টির ভিতর আটকে যেতে পারেন, বাসায় আসার পরেও হতে পারে। ওই সিচুয়েশনে আপনি এরকম একটা কথা বলছেন, বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা বাসায় পৌঁছে থাকবো, হয়তো পৌঁছে যাব, হয়তো পৌঁছাতে পারবো। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট। তো এই হচ্ছে বিষয়, এই ছাড়া আর কিছু না। আর পারফেক্ট কন্টিনিউয়াস কি, ওই যে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলছিল, পাস্ট পারফেক্ট, এগুলো আলাদা যখন টেন্সের ক্লাস আমি একদম স্পেসিফিকলি নিব তখন আরো বলবো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু বলি, এই সবগুলো টেন্স আমি একটু আলাদা করে একটু লিখে দেখাবো, দেখি এখানে লেখা আছে কিনা। তাহলে আর লেখা লাগতো না। আচ্ছা নেই, আমি আমি একটু দেখাই, আপনারা একটু মনোযোগ দিন আমার এই জায়গাটার উপর। দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, প্রেজেন্ট ইনডিফিনিট। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, পাস্ট ইনডিফিনিট। আর 5 মিনিট, জাস্ট আর 5 মিনিট সময় নেবো, একটু ওয়েট করেন। 12টা বেজে গেছে, এখনো 100 জনের উপরে আছেন। অনেক অনেক ধন্যবাদ, আই এম ভেরি প্লিজড ফর ইউ যে আপনারা এতটা টাইম নিয়ে এতটা ধৈর্য ধরে আমার ক্লাসগুলো করছেন। আমি জানি না এত লং টাইমের ক্লাস আগে কোনোদিন পড়েছেন কিনা কারো কাছে। দেখেন, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। এই যে সেন্টেন্সগুলো লিখছি না, আমি তো আপনাদের একটা দিয়ে বলছিলাম কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। বাট এটার মেইন ওয়েটা কি জানেন? মনে রাখবেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। আর অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা বলেন তো? কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। 12টা স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচারের ভিতর মনে রাখবেন এটা, 10টাতেই অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে। কি বললাম? মানে 10টাতেই অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, ইনস্টল করা থাকে। ওই যে আমরা অ্যান্ড্রয়েড ফোন যখন কিনি, বা মনে করেন আমাদের যে ফোন, যেমন একটু বোঝার চেষ্টা করেন, ফোনে কিছু কিছু অ্যাপ বিল্ড ইন থাকে না, ইনস্টল করা থাকে না। আর কিছু কিছু অ্যাপ আমাদের প্লে স্টোর থেকে নিতে হয়। যেমন এই যে আমার কাছে একটা আইফোন আছে, এখন এই ফোনটাতে কিন্তু সব অ্যাপ থাকে না, আমার নিয়ে আসতে হয়, কিছু অ্যাপ পারচেসও করা লাগে। এখন বিল্ড ইন যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? এই অ্যাপটা এখানে আছে। অর্থাৎ আমার 12টা টেন্সের ভিতর 10টাতেই, কথাটা বোঝেন, 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে মেইন যে সেন্টেন্সটা, মনে করেন আমার এই ফোন, আমার এই ফোনে কি আছে? ইনস্টল করা আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে। 10টা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, দুটো সেন্টেন্সে থাকে না, দুটো টেন্সে থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম। আর সবগুলোতে দেখেন, উইলটা অক্সিলারি, ড্রাইভটা মেইন, ইজটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন, অসটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন, হ্যাজটা অক্সিলারি, ড্রিভেনটা মেইন। মানে অক্সিলারি ভার্বের পরেই একটা করে মেইন ভার্ব। আমার নিয়ম হচ্ছে এটা, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ। তাহলে দেখেন, আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, এটা নেগেটিভ কি? হি ওন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। সে কি গাড়ি চালাবে? তখন কি হবে? উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? তখন কি হবে? ওন্ট হি ড্রাইভ আ কার। এখন আমি যদি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করি, ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে? ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন চালাবে? ওয়াই উইল হি ড্রাইভ আ কার, সে কেন চালাবে? হাউ উইল হি ড্রাইভ আ কার। আবার আপনি এগুলো এখানে নিয়ে আসেন, যে ওয়ার ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে না? ওয়াই ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কেন চালাবে না? এইভাবে হি ইজ ড্রাইভিং আ কার। তাহলে আপনি এটা নেগেটিভ কিভাবে করবেন? হি ইজেন্ট, ইজেন্ট, ISN, হি ইজেন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে? জাস্ট ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? জাস্ট ইজেন্ট হি ড্রাইভিং আ কার। হ্যাঁ, এইভাবে হচ্ছে। তাহলে ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় চালাচ্ছে। এইভাবে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। কিন্তু এইখানে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব থাকে না। এখানে কি করতে হয়? আমরা
মেইন ভার্বের সাথে তো নট বসাতে পারবো না, ড্রাইভ নট তো আর বলতে পারবো না। আমাকে এখানে মূলত যেটা করতে হবে, ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ, পাস্ট টেন্সে ডিড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, যেমন হি ড্রাইভস আ কার, হি ডাজেন্ট, হি ডাজেন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালায় না, সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ আ কার? সে কি গাড়ি চালায় না? তখন কি হবে আমাদের? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এবার সে কোথায় গাড়ি চালায়? ওয়্যার ডাজ হি ড্রাইভ আ কার। এবার দেখেন, হি হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকে? এই পাস্ট টেন্স সব থেকে বেশি ভুল করে স্টুডেন্টরা। ভি টু থাকে। যখন নেগেটিভ করবেন, হি ডিড এর ব্যবহার করতে হয়। হি ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার? সে কি গাড়ি চালায়নি? ডিডেন্ট হি ড্রাইভ আ কার? এইভাবে এটা হয়ে থাকে। এই দেখেন, আমি মনে করেন একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন করব। আমি যদি বলি একজনকে, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? কি হবে? ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? হ্যাঁ। এবার সে বলছে আমি যাইনি, তাহলে কি হবে? আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট গো। কিন্তু যদি বলে আমি গিয়েছিলাম, ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। অর্থাৎ পাস্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভি টু মেইন ভার্বের পাস্ট ফর্ম, বাট নেগেটিভ বা ইন্ট্রোগেটিভে ডিড প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। সো এইভাবে আর কি এগুলো একটু করতে হয়। এই দেখেন, ওয়াজ বা ওয়ার মানে কি? ছিল। আবার আমি যদি বলি হ্যাড, হ্যাড মানে কি? ছিল। পার্থক্য কি? আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, এখন আপনি যদি বলেন যে আই ওয়াজ আ ডগ, আপনার কি সেন্টেন্স হবে? এর বাংলা অর্থ এরকম, আমি একটা কুকুর ছিলাম। তাহলে পার্থক্যটা কি? সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, নিজে কোনো জায়গায় ছিল, তখন ওয়াজ বা ওয়ার হয়। আর অধিকার বা মালিকানায় যদি কোনো কিছু থাকে, তখন হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। যেমন আই হ্যাড আ ডগ, মানে আমার একটা কুকুর ছিল। তাহলে আমি যদি বলি আমি একজন ডাক্তার ছিলাম, আপনি যদি এখন বলেন আই হ্যাড আ ডক্টর, হবে? তখন হচ্ছে এরকম, আমার একজন ডাক্তার ছিল, এখানে বলতে হবে আই ওয়াজ আ ডক্টর। এই ধরনের ছোট ছোট কিছু পার্থক্য আছে আমাদের। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের উপর ডিটেলস ক্লাস আছে, আমি তখন এগুলো দেখাবো আপনাদের। এক ক্লাসে আর কত জিনিস দেখানো যায় বলেন? তো এই এই বইটাতে দেখেন, এই যে পরপর ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে একটা বার একটু দেখাই দিই ইন্ডেক্সটা। আমি এইভাবে আপনাদের ফ্রি ক্লাসেও নিব, নট পেইড। দেখেন, এই যে চ্যাপ্টার 10, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2, এরপর দেখেন 12, 13, 14, এই তিনটা চ্যাপ্টার সম্পূর্ণভাবে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপর। এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। এইগুলো বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজটা খুবই দ্রুত ডেভেলপ করা যায়। আমি দেখাবো আপনাদের এই বিষয়গুলো, ঠিক আছে? সো আজকে এই যে পর্যন্ত দেখালাম বা যা যা বললাম, যদি পারেন রেকর্ডেড ক্লাসটা একবার দেখবেন, এটা আরেকবার প্র্যাকটিস করবেন। আর আবারও বলছি, এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, আজকে রাতেও ভর্তি হতে পারেন বা আগামীকালকের ভিতর ভর্তি হওয়ার চেষ্টা করবেন, কারণ আমার এই ক্লাসটার পর সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়। এতটুকু বলতে পারি, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। 3 মাসের কোর্স, নতুন ব্যাচ আগামী 7 তারিখ রবিবার থেকে শুরু হবে। রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। 2,000 টাকা কোর্স ফি। একবারে দিতে না পারলেও 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেটে সেন্ড মানি করে জানাবেন। একদম প্রথম থেকে, বেসিক থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। যে কোনো বয়সের যে কেউ আপনারা এটা করতে পারবেন এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, প্রোনাউন্সিয়েশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা বিষয় আমি পড়াবো ধারাবাহিকভাবে। কমপ্লিটলি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কনসেপ্ট নিয়ে আপনি বের হবেন। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ, and see you in the next class.